অমৃতা তার অসুস্থ স্বামীর দেখাশোনা করার জন্য বিমাল নামের এক কেয়ারটেকারকে হায়ার করে, কিন্তু কয়দিন যেতে না যেতেই সে তার স্বামীকে মারার জন্য বিমালকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতে শুরু করে। তবে বিমালের পেছনে তো আগে থেকেই কোনো এক কারণবশত পুলিশ পড়েছিল, তার উপরে নতুন করে এই ঝামেলা। এবার সে কি করবে? সে কি সত্যিই অমৃতার কথায় পড়ে একজন নিষ্পাপ মানুষকে খুন করে ফেলবে, নাকি তাকে বাঁচানোর জন্য করবে অন্য কোনো প্ল্যান? তাছাড়া এই বিমলের অতীতেই বা কি হয়েছিল যার কারণে তার পেছনে পুলিশ পড়ে আছে? এই সবই আমরা জানতে পারবো আজকের গল্প বিমল খান্নাতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমাদের একটা পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয়, যেখানে জ্যোতি নামের একটা পুলিশ অফিসারকে দেখি আমরা। সে তার সিনিয়র এসিপিকে এসে একটা পুরনো কেস রিওপেন করতে বলে, কিন্তু তার সিনিয়র তাকে বলে কোনো লোকেশন অ্যাক্টিভিটি কমপ্লেইন ছাড়া আমরা কিভাবে এই কেসটা আবারও পুনরায় ওপেন করতে পারি? এটা সম্ভব না। আর এমনিতেও তোমার প্রমোশন হোল্ডে আছে, অনেকদিন তুমি নিজের বাড়িতেও যাও না। কাজের প্রতি তোমার এত বেশি অবসেশন কখন শেষ হবে বলো তো? তুমি যে কেসের কথা বলছো সেখানের লোকটার গুলি লেগেছে, সে মারা গেছে, তাহলে তুমি কিভাবে এই কেস নিয়ে কাজ করবে? জ্যোতি এসব শুনে বলে, কিন্তু এরকম লোকেরা যখন মারা যায় তখন আমাদের মতো সিস্টেমের লোকেরা শান্তিতে ঘুমোতে পারে না স্যার। আর আপনি যে লোকটার কথা বলছেন আমি বিশ্বাস করি সেই লোকটা এখনো বেঁচে আছে, আর সে মুম্বাইতেই আছে। এরপরে জ্যোতি তার সিনিয়রকে সেই লোকটার ছবি দেখায় আর বলে আমার মাত্র 15 দিন লাগবে এই লোকটাকে ধরতে, আর এরপর আমি আপনাকে কোনো রিকোয়েস্ট করব না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদের সেই লোকটাকে দেখানো হয় যার নাম বিমল খান্না। বিমল বর্তমানে একেবারে ভিখারির বেশে রাস্তার পাশে বসেছিল। সে যখন রাস্তার পাশ থেকে উঠে যাচ্ছিল তখনই সে খেয়াল করে রাস্তার অপর পাশে একটা গাড়ি এসে থেমেছে। গাড়ি থেকে একটা হুইল চেয়ারে করে লোক আর তার কেয়ারটেকার নামে, কিন্তু দেখা যায় সেই কেয়ারটেকার ইচ্ছে করে এই লোকটাকে রাস্তার মাঝখানে ধাক্কা দিয়ে দেয়। আর তখনই সামনে থেকে একটা ট্রাক আসছিল। এটা দেখে বিমল নিজের কোনো কথা চিন্তা না করে তাড়াতাড়ি গিয়ে সেই লোকটাকে বাঁচিয়ে নেয়। এরপরে আমরা জানতে পারি ওই কেয়ারটেকারের নাম হচ্ছে ভাস্ক, আর সেখানে কাশ্যপ নামের একজন ডাক্তারও ছিল। তো কাশ্যপ ভাস্ককে বকা দেয় যে কেন সে নিশান্তকে এভাবে একা ছেড়ে দিল। ভাস্ক বলে আমি কিছুই করিনি, ভুল করে এটা হয়ে গেছে। কিন্তু বিমল বলে ভুল করে হয়ে গেছে নাকি তুমি ইচ্ছে করে ধাক্কা দিয়েছো, কোনটা? এই কথা শুনে কাশ্যপ তাকে চাকরি থেকে বের করে দেয়, কারণ এমন মানুষের কোনো দরকার নেই তার। তো ভাস্ক চলে যাওয়ার পর কাশ্যপ বিমলকে কিছু টাকা দেয়, কিন্তু বিমল বলে আমি যদি আপনার থেকে এই টাকাগুলো নিয়ে নেই তাহলে আমি নিজের চোখে নিজেই অনেক ছোট হয়ে যাব। আমি এই টাকাগুলো নিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। এই কথা শুনে অমৃতা খুবই অবাক হয়ে যায়। হ্যাঁ, তাদের সাথে ইনিও ছিল। তো এরপর বিমল সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই সে খেয়াল করে গাড়ির পাশে একটা পার্স পড়ে আছে। এটা দেখে তো সে চুপচাপ ওই পার্সটা হাতে নিয়ে নেয় আর সেখানে থাকা কিছু টাকা নিজের পকেটে নিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই অমৃতা সেখানে চলে আসে। তাকে দেখেই বিমল এমন ভাব করে যেন সে অমৃতাকে তার পার্স দিয়ে দেওয়ার জন্যই উঠিয়েছিল। এরপরই সে অমৃতাকে তার পার্স ফিরিয়ে দেয়। অমৃতাও তখন তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই বিমল তাকে পেছন থেকে ডেকে ওঠে আর তার নেওয়া টাকাগুলো ফিরিয়ে দেয়। অমৃতা তাকে বলে তুমি এই কাজটা কেন করেছো? বিমল বলে আসলে আমি পেটের দায়ে এই কাজ করেছি, কিন্তু আমার আত্মসম্মানের কারণে আবারও আপনাকে এসব ফিরিয়ে দিচ্ছি। অমৃতা তখন বিমলকে সেই টাকাগুলো রেখে দিতে বলে, আর সাথে তার একটা কার্ডও দেয় আর বলে যদি এই জীবন কাটাতে না চাও তাহলে কালকে সকালে আমার সাথে এই জায়গায় দেখা করো। এই কথাটা শুনে বিমল খুব খুশি হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদের বিমলকে দেখানো হয় যে তার বন্ধু রাজার সাথে দেখা করতে আসে। সে রাজাকে সব কথা খুলে বলে যে আজকে তার সাথে কি কি হয়েছে। রাজা তাকে বলে তার এখন অমৃতার সাথে দেখা করা উচিত, কিন্তু বিমল বলে আমার মতো মানুষকে তারা কেন চাকরি দিতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজা বলে দেখো, আমি খুব ভালো করেই জানি যে তোমার জীবন অনেক কষ্টের, তুমি সবকিছু নিয়ে অনেক সাফার করো, জিনিয়াস মাইন্ডের হয়েও তুমি রাস্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করো, কিন্তু তুমি যেভাবে এই লোকটাকে বাঁচিয়েছো তারপর থেকে তারা তোমার উপর অনেক বেশি ইমপ্রেসড হয়ে গেছে, তাই তারা তোমাকে চাকরিটা দিতে চাইছে কৃতজ্ঞতা স্বরূপ। বিমল বলতে থাকে কিন্তু আমি যেই কারণে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, যার কারণে আমি এই অবস্থাতে এসেছি, যদি আমি চাকরিটা নিয়ে নেই তাহলে তো আমি শেষ হয়ে যাব। রাজা বলে দেখো, তুমি যদি বেঁচে থাকো তাহলেই তুমি শালিনীকে খুঁজে বের করতে পারবে, তাই তোমার এখন চাকরিটা করা উচিত, তুমি আর মানা করো না। তো এখানে আমাদের শালিনীর ব্যাপারে তেমন একটা স্পষ্টভাবে কিছুই বলা হয় না, হতে পারে আমরা সামনে তার সম্পর্কে জানতে পারবো। দৃশ্য চলে যায় পরের দিন। বিমল তো খুব হ্যান্ডসাম ভাবে একদম নতুন করে নিজেকে পরিবর্তন করে আর চলে আসে অমৃতার বাড়িতে।
সে বাড়িতে এসে অমৃতাকে তার বাকি টাকাগুলো ফেরত দেয়। অমৃতা তখন তাকে জিজ্ঞেস করে সেই টাকাগুলো ফেরত দিয়েছে কেন। বিমল জানায় এখানে অর্ধেক টাকা আছে, আর অর্ধেক টাকা আমি নিজেকে পরিবর্তন করতে খরচ করেছি, তবে সেই টাকাগুলো আমার স্যালারি থেকে কেটে নেবেন। আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। এরপর অমৃতা তাকে কিছু প্রশ্ন করে। বিমল খুব বুদ্ধিমত্তার সাথে সেই সবকিছুর উত্তর দেয়, যেটা দেখে অমৃতা তার উপর খুব ইমপ্রেসড হয়। সে বিমলকে জানায় সে এমন একজন মানুষ খুঁজছে যে 24 ঘন্টার জন্য তাদের সাথেই থাকবে এবং কাজের মধ্যে কোনো ছুটি নিবে না। বিমল বলে আমাকে থাকার জন্য একটা রুম, টাইম মতো স্যালারি আর কাজের সময় সম্মান দিয়ে কথা বললেই আমার এই চাকরিটা করতে কোনো অসুবিধা নেই। এদিকে আমাদের ভাস্ককে দেখানো হয় সে অমৃতার বাড়ির সামনে এসে নিজের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য খুব ঝামেলা করছিল, কিন্তু গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না, তাই বাধ্য হয়ে তাকে সেখান থেকে চলে যেতে হয়। অন্যদিকে অমৃতা আসে বিমলের সাথে সবার পরিচয় করাতে। সেখানে ডক্টর কাশ্যপও ছিল। কাশ্যপ বিমলকে দেখে একেবারেই চিনতে পারে না। বিমল তখন তার পরিচয় দিলে কাশ্যপ খুব অবাক হয়ে যায়, কারণ সে তো বিমলকে এভাবে আগে কখনো দেখেনি। কাশ্যপ তাকে জিজ্ঞেস করে তুমি কি পড়াশোনা করেছো? বিমল বলে হ্যাঁ করেছি। কাশ্যপ তখন বলে তুমি পড়ালেখা জানা মানুষ, তাহলে তোমার এই অবস্থা কিভাবে হয়েছিল? রাস্তায় রাস্তায় কেন ঘুরতে? বিমল বলতে থাকে নিজের মানুষের জন্য আর আত্মসম্মানের জন্য। যাক, এরপরই ডাক্তার কাশ্যপ সেখান থেকে চলে যেতে নেয়। তবে তার আগে অমৃতা বলে এবার তুমি অনেক ভালো একজন মানুষকে কাজের জন্য চুজ করেছো। এরপর অমৃতা বিমলকে তার রুম দেখিয়ে দেয়। অমৃতা বলে এই রুমের সব জিনিসপত্র ভাস্কার অর্থাৎ ভাস্কের, তাই তুমি রাতের মধ্যে সকল জিনিসপত্র গুছিয়ে তাকে দিয়ে আসবে। কিন্তু তোমার নিজের জিনিসপত্রগুলো কোথায়? সেগুলো কি করেছো? বিমল বলে আমার জামা কাপড়, আমার শরীরে যেগুলো আছে ওগুলোই, এ বাদে আর কিছু নেই। অমৃতা তখন তাকে নতুন জামা কাপড় কিনে নিতে বলে। দৃশ্য চলে যায় রাতের বেলা। বিমল ভাস্কের জিনিসপত্র তাকে দিয়ে আসতে যায়। তখন ভাস্ক তাকে দেখে বলে তুমি একটু বেশিই উঠছো, কিন্তু তুমি একটা কথা জানো না অমৃতা কি ধরনের মেয়ে। কিছুদিন কাজ করার পর তুমি নিজেই বুঝে যাবে যে সে কি ধরনের মানুষ। আমি 2 জনকে মেরেছিলাম, তাই তোমাকে মারতেও আমার কোনো দ্বিধাবোধ হবে না। বিমল তখন কিছুই বলছিল না। সে সময় হঠাৎ সে একটা মেয়েকে দেখে। তাকে দেখে বিমল শালিনী শালিনী বলে চিৎকার করতে থাকে। সে তো ছুটে সেখানে যেতে চাইছিল, কিন্তু এখানে থাকা ভাস্কের লোকেরা তাকে সাথে সাথে আটকে দেয়। কিন্তু এইবার বিমল তাদের সাথে খুব করে ফাইট করে। তারপর সে শালিনীর পেছন পেছন দৌড়াতে থাকে, কিন্তু শালিনী তো তাকে খেয়ালই করে না। এরপরে বাড়িতে চলে আসে বিমল, আর এসে শালিনীর একটা ছবি নিয়ে তাকে দেখতে থাকে। এই শালিনীর সাথে তার কি হয়েছিল তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। দৃশ্য চলে যায় কিছুক্ষণ পর। সে বাইরে হাঁটতে এলে অমৃতার বাড়ির সিকিউরিটি রোশন বিমলের দিকে বন্দুক তাক করে আর জিজ্ঞেস করে সে কে। বিমল তখন তাকে তার পরিচয় দেয়। রোশন বলে এই সময় ঘরের যে কোনো স্টাফের আসা নিষেধ, কারণ এই সময় অমৃতা একা কিছুক্ষণ এই জায়গায় হাঁটাহাঁটি করে। বিমল বলে আমি সামনে থেকে এটার খেয়াল রাখবো, এমন ভুল আর হবে না। তো এইখানে তারা দুজন একে অপরের সাথে পরিচিত হয়। তারা এখানে অনেকক্ষণ কথা বলে। এরপর রোশন বিমলকে পুরো বাড়ি দেখানোর জন্য নিয়ে যায়। পরের দিন সকালে বিমল যখন আসছিল তখন দেখে বাড়িতে পুলিশ এসেছে। পুলিশ এসে অমৃতাকে জানায় ভাস্ক বিমলের বিরুদ্ধে পুলিশে গিয়ে কমপ্লেন করেছে। এই কথা শুনে অমৃতা পুলিশকে অনেকগুলো টাকা দেয় আর বলে আমি নিজেও ভাস্করের ব্যাপারে কমপ্লেন করতে চাই, তাই আপনি এ ব্যাপারে দেখে নিবেন। টাকা পেয়ে পুলিশ সেখান থেকে চুপচাপ চলে যায়। এরপর বিমল আসে রাজার সাথে দেখা করতে। সেখানে এসে বিমল রাজাকে সবকিছু খুলে বলে যে কিভাবে সে শালিনীকে দেখেছিল। রাজা এসব শুনে বলে চাকরিটা তোমার জন্য খুব লাকি। চাকরি পাওয়ার সাথে সাথেই তুমি শালিনীকে দেখতে পেয়েছো, আর আজকে যেহেতু দেখতে পেয়েছো কাল হয়তো তুমি তার সাথে কথাও বলতে পারবে। বিমল বলে সবকিছু ঠিক আছে, কিন্তু আমি যখন ভাস্কের জিনিসপত্র দিতে গিয়েছিলাম তখন সে আমাকে বলেছে অমৃতা ম্যাডাম খুব ডেঞ্জারাস একটা মানুষ। আমি তো কিছুই বুঝতে পারছি না সে আমাকে কি বুঝাতে চেয়েছিল। রাজা এসব শুনে বলে দেখো তার চাকরি গিয়েছে, তাই সে হয়তো অমৃতার উপর রেগে আছে, এ কারণে এই সব কিছু বলেছে। এরপরই দেখা যায় বিমল ঘরের একজন কেয়ারটেকার মহিলা মার্থারের সাথে কথা বলছে। মার্থা বিমলের সাথে খুব সুন্দর করে কথা বলে, যেটা দেখে বিমলের তার অতীতের কথা মনে পড়ে যায়। আমাদের তখন ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বিমলকে কোনো একটা কারণে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল, আর তার মা পেছনে গিয়ে তাকে বলছিল আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে, তুমি সবকিছু করোনি। এটা বলতে বলতেই সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। বর্তমানে বিমল মার্থার দিকে তাকিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে সে এখন থেকে তাকে আন্টি বলে ডাকতে পারবে কি। মার্থাও তখন তাকে পারমিশন দিয়ে দেয়।
এরপর বিমল তাকে জিজ্ঞেস করে অমৃতার বয়স এত কম আর তার হাজবেন্ড নিশান্তের বয়স একটু বেশি, তাহলে তাদের বিয়ে কিভাবে হয়েছে? মার্থা বলে অমৃতা সবসময় সত্যিকারের ভালোবাসা খুঁজত আর নিশান্ত একজন ভালো মানুষ ছিল, এভাবেই তাদের বন্ধুত্ব হয়েছে। আর এরপর বিয়ে। দেখতে দেখতে 3টা বছরও পার হয়ে গেছে তাদের বিয়ের, কিন্তু এখন নিশান্তের এই অবস্থা আর অমৃতার স্ট্রাগলও শুরু হয়ে গেছে নিশান্তের এই অবস্থার কারণে। অমৃতা যদি নিশান্তকে ভালোই না বাসতো তাহলে তার জন্য এত সাফার করতো না। যাক, এরপর আমাদের আবারও কাশ্যপকে দেখানো হয়। সে অমৃতাকে একটা নতুন থেরাপির কথা জানায় যেটা আজকাল খুব পপুলার। তখনই কাশ্যপের ফোনে আরুষি ফোন করে। আরুষি হলো নিশান্তের মেয়ে। সে কাশ্যপকে ফোন করে সেই থেরাপির কথাই বলে। তখন অমৃতা তাকে বলে আমরা এতক্ষণ এই ব্যাপারেই কথা বলছিলাম। দেখে মনে হচ্ছিল আরুষি কোনো কিছু নিয়ে অমৃতাকে ইগনোর করছে। যাক, এরপরই আমাদের ইন্সপেক্টর জ্যোতিকে দেখানো হয় যে তার সিনিয়রকে এসে জিজ্ঞেস করে তাকে এখনো মুম্বাই যেতে বলা হয়নি কেন। সিনিয়র তাকে এখনো অনেক নিয়ম কানুন বাকি আছে এই কথা বলে আর বলে আমি ওপর মহলে কথা বলবো, তাদের সাইন লাগবে, তারপরে তোমাকে এটার পারমিশন দিতে পারবো। জ্যোতি এসব শুনে বলে তখন পর্যন্ত অনেক দেরি হয়ে যাবে, আপনি শুধু আমাকে 1 সপ্তাহের সময় দিন, আমি সবকিছু ম্যানেজ করে নিব। কিন্তু সিনিয়র তাকে বলে নিয়ম তো আমাদের মানতেই হবে। তখন জ্যোতি তার লিভ অ্যাপ্লিকেশন সিনিয়রকে দেয়। এটা দেখে সিনিয়রের খুব রাগ হয়। সে জ্যোতিকে বলে এই সব কিছু করে তুমি তোমার ভবিষ্যৎ অন্ধকারে টেনে নিচ্ছ। জ্যোতি তখন বলে আমাকে যে করেই হোক এই কাজটা করতেই হবে, তার জন্য যা করা দরকার আমি তাই করতে রাজি আছি। এদিকে আমাদের অমৃতার ঘরের আরো একজন স্টাফ এলিসকে দেখানো হয়। এলিস অমৃতার ঘরে যায় আর তার আলমারি খুলে তার জামা কাপড় পরে তার মতো কথা বলতে থাকে। অন্যদিকে বিমল নিশান্তের জন্য ওষুধ নিয়ে আসে। তখনই সে দেখে এলিস এখানে নেই, তাই সে এলিসকে পুরো ঘরে খুঁজতে শুরু করে। অন্যদিকে এলিস যখন অমৃতার একটা ড্রেস চুরি করে সেখান থেকে আসছিল তখনই বিমল তাকে দেখে ফেলে আর তাকে জিজ্ঞেস করে সে অমৃতার রুমে কি করছিল। এলিস বলে আসলে ম্যাডামের রুমে ইমার্জেন্সি ওষুধ থাকে, তাই আমি সেখানে গিয়েছিলাম। সেদিন রাতে এলিস তার হাজবেন্ডের সাথে দেখা করে আর বলে ম্যাডামের আলমারির লকারে একটা ড্রয়ার আছে যেখানে ম্যাডাম ইমার্জেন্সি বলে প্রতি মাসে 50 লাখ টাকার মতো ক্যাশ রাখে। আমি যদি একবার সেই টাকাগুলো চুরি করতে পারি তাহলে আমাদের অনেক লাভ হবে। কিন্তু তার হাজবেন্ড তাকে বলে আমার মনে হয় তোমার সৎ থাকা উচিত, তুমি ছোটখাটো চুরি করো সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এত বড় চুরি তোমার করা উচিত না। কিন্তু এলিস বলে ম্যাডাম ইমার্জেন্সির নাম করে তার লকারে 50 লাখ টাকা রাখে আর আমাদের ইমার্জেন্সি হলে আমরা 10,000 টাকাও পাই না। ছোটখাটো চুরি করে আমার কোনো লাভ হবে না, তাই আমি ভেবে নিয়েছি এবার আমি বড় ধরনের কোনো চুরি করব। এতে যদি আমাদের ভাগ্য ঘোরে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। অমৃতা তার নার্সারিতে বসেছিল। তখনই বিমল সেখানে আসে আর অমৃতাকে বলে নার্সারিটা খুব সুন্দর। অমৃতা তখন বলতে থাকে নিশান্তের এটা খুব ভালো লাগে, তাই আমি তার জন্য এটা করেছিলাম। বিমল তখন অমৃতাকে একটা গোলাপ ফুল দেয় আর ধন্যবাদ জানায়। অমৃতা এটা দেখে অবাক হয় আর জিজ্ঞেস করে ধন্যবাদ কিসের জন্য দিয়েছেন। বিমল জানায় আসলে কালকে যেভাবে আপনি আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছেন সেটা আমার জন্য খুব কম মানুষই করে থাকে, তাই আমার খুব ভালো লেগেছে, এ কারণেই ধন্যবাদ জানাচ্ছি। দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় অমৃতা যখন সুইমিং করছিল তখন রোশন সিসিটিভিতে তার ভিডিও দেখছিল। নিশান্ত সেখানেই ছিল। দেখা যায় বিমল সেখান দিয়ে যেতে থাকে। তখন সেও কিছুক্ষণের জন্য অমৃতাকে দেখে, কিন্তু এরপর সে রোশনের রুমে চলে যায়। তবে সেখানে গিয়ে সে খেয়াল করে রোশন বসে বসে অমৃতার ভিডিও দেখছে, কিন্তু সে তেমন কিছুই বলে না, শুধু রোশনের দরজায় নক করে। রোশন তখন তাড়াতাড়ি করে কম্পিউটার বন্ধ করে দেয় আর বিমলের কাছে আসে। বিমল আসলে রোশনের জন্য কিছু একটা এনেছিল, সে সেটা তার হাতে দিয়ে দেয়। এরপর জিজ্ঞেস করে বাড়ির সব সিসি ক্যামেরা বন্ধ কেন। রোশন বলে আসলে রাত 9টা থেকে 10টা পর্যন্ত ম্যাডাম সুইমিং করে, তাই তার অর্ডারেই আমরা ওই সময় পুরো বাড়ি সিসি ক্যামেরা বন্ধ করে রাখি। এই কথা শুনে বিমল আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরেই রোশন আবারও কম্পিউটার অন করে আর সবকিছু দেখতে থাকে। এদিকে অমৃতার সুইমিং শেষ হলে সে মার্থাকে বলে বিমলকে বলো নিশানকে তার রুমে নিয়ে যেতে। এরপরে অমৃতা নিশান্তকে বলতে থাকে জানো আমি আমাদের পুরনো দিনগুলো খুব মিস করছি। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। ঠিক তখন উপরের দেয়াল বেয়ে মুখোশ পরা একটা লোক আসে আর নিশান্তের হুইল চেয়ারে ধাক্কা দিয়ে তাকে পানিতে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে বিমল চলে আসে।
বিমল সবাইকে ডাকতে থাকে কিন্তু কেউই আসে না। সে একা একাই সেই লোকটার সাথে লড়াই করছিল, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে লোকটা তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। বিমল তখন কোনো মতে নিশানকে বাঁচানোর জন্য সুইমিং পুলে ঝাঁপ দেয়। তখনই পানিতে তার মনে পড়ে এভাবেই একদিন ইন্সপেক্টর জ্যোতি তাকে গুলি করেছিল আর সে পাহাড় থেকে পড়ে গিয়েছিল। এরপর আমাদের জ্যোতিকে দেখানো হয় যে গাড়িতে করে কোথাও যেতে থাকে। তখনই তার একটা অতীতের কথা মনে পড়ে, যেখানে সে পুলিশ স্টেশনে ছিল। তখন কেউ তাকে ফোন করে বলে আঙ্গাদ আর সুরেশ আবারও ঝগড়া করছে, তোমাকে তাড়াতাড়ি আসতে হবে। সে সেই জায়গায় গিয়ে দেখে আঙ্গাদ মাটিতে পড়ে আছে আর সুরেশের হাতে ছুরি। তো এই সুরেশ আর কেউ না, বিমালই ছিল। অর্থাৎ তার নাম হয়তো সুরেশ, কিন্তু সে এখন ছদ্মনামে অমৃতাদের বাড়িতে কাজ করে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের বিমালকে দেখানো হয় সে শুয়েছিল আর এলিস তার ব্যান্ডেজ করে দেয়। মার্থা তখন বলে নিজে আঘাত পাওয়ার পরেও বিমল সবার আগে নিশান্তকে বাঁচিয়েছে, এটা অনেক বড় ব্যাপার। তখন এলিস খেয়াল করে বিমলের পেটে একটা গুলির দাগ। এলিস তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। সে জানায় আমি আসলে গ্রামে ঘর বানাচ্ছিলাম, তখনই ধারালো একটা পেরেক ঢুকে গিয়েছিল। এলিস বলে হ্যাঁ এটাও হতে পারে। এদিকে আমাদের জ্যোতিকে দেখানো হয় সে তার বোন ইয়প্তির কাছে চলে যায়। ইয়প্তি জ্যোতিকে দেখে খুব খুশি হয়, কিন্তু এরপর সে জ্যোতিকে বলে আমি জানি আমি তোমার এঙ্গেজমেন্টের সময় তোমার পাশে ছিলাম না, তোমার সাথে এত কিছু হয়ে গেছে, তখনও আমি তোমার সাথে ছিলাম না, এজন্য আমি খুবই দুঃখিত। জ্যোতি বলে তুমি দেখে নিও, আমি আঙ্গাদের খুনিকে ধরেই ছাড়বো। যাকে এদিকে আমাদের বিমালকে দেখানো হয় সে খেতে বসেছিল। সে একটা স্যুপ নিতে গেলে মার্থা তাকে মানা করে। বিমলের কারণ জিজ্ঞেস করলে মার্থা জানায় এখানে ভুট্টা আছে, তাই তুমি এটা খেতে পারবে না। বিমল তখন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে কিন্তু আপনি কিভাবে জানলেন যে আমার ভুট্টাতে অ্যালার্জি আছে? মার্থা তখন একটু ঘাবড়ে বলে জানতাম না তোমার ভুট্টাতে অ্যালার্জি আছে, আমি তো তোমাকে এটা বলেছি কারণ ভুট্টা খেলে তোমার ক্ষত তাড়াতাড়ি শুকাবে না। এই কথা শুনে বিমল তখন একটু স্বাভাবিক হয়। তখনই মার্থার ফোনে আরুষি ফোন করে আর জিজ্ঞেস করে তার বাবা ঠিক আছে কিনা, কারণ তার আজকে খুব অদ্ভুত লেগেছে। মার্থা জানায় তোমার বাবা একদম ঠিক আছে, কিন্তু কালকে রাতে তার উপর হামলা হয়েছিল। আরুষি তো এই কথা শুনেই ভীষণ ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করতে থাকে কে করেছে এসব আর কিভাবে করেছে। তখনই সেখানে অমৃতা চলে আসে। অমৃতা এসেই মার্থার থেকে ফোনটা নিয়ে নেয় আর বলতে থাকে তোমার বাবা এখন ঠিক আছে, কিন্তু আরুষি তাকে বলে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। এটা বলেই সে ফোন কেটে দেয়। এরপরই অমৃতা মার্থাকে বলে তোমাকে কে বলেছে আরুষিকে এই কথাগুলো বলতে? সে তাকে আরো কিছু বলতে যাবে, কিন্তু সামনেই বিমাল ছিল, তাই সে কিছু না বলে জিজ্ঞেস করে তুমি কি কাশ্যপকেও এই কথাগুলো বলেছ? মার্থা তখন চুপ করে থাকে, অর্থাৎ সে বলেছে। আর এসব দেখে তো অমৃতা খুবই রাগ করে আর সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় কাশ্যপ বাড়িতে আসে আর সবার উপর অনেক চেঁচামেচি করতে থাকে যে কেন তাকে কেউ আগে এই কথাগুলো বলেনি। অমৃতা বলে আমরা এত টেনশনে ছিলাম যে কিছু বলার সময়ই পাইনি, তাছাড়া আমরা পুলিশে কমপ্লেনও করে দিয়েছি আর কালকে থেকে আমরা আমাদের ঘরের সিকিউরিটি আরো বাড়িয়ে দেব। কাশ্যপের পর বিমলকে অনেক ধন্যবাদ জানায় নিশান্তকে এভাবে বাঁচানোর জন্য। এরপর সে বিমলকে বলে শনিবারে নিশান্তকে আমার ক্লিনিকে নিয়ে আসবে, সেখানে অন্য আরেকজন ডাক্তারও আসবে, তাকে ভালোভাবে দেখিয়ে নেওয়া যাবে। এরপরই রাতের দৃশ্য দেখানো হয়। দেখা যায় পুলিশ চলে আসে অমৃতার সাথে কথা বলতে। বিমল তখন পেছন থেকে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল। পুলিশ জিজ্ঞেস করে ঘরে এতগুলো সিসি ক্যামেরা, তাহলে একটাতেও কিছু নেই কেন? অমৃতা জানায় ওই সময় সিসি ক্যামেরা অফ ছিল। পুলিশের কথা শুনে বলে ঠিক আছে আমি ইনভেস্টিগেশন করব। এরপর রাতের বেলা বিমল নিশান্তকে গল্প পড়ে শোনাচ্ছিল। তখন অমৃতা সেখানে আসে আর নিশান্তের সাথে দেখা করে যায়। এদিকে পরের দিনে জ্যোতি তার বোনকে একটা জায়গার নাম জিজ্ঞেস করে। তার বোন তাকে সেই জায়গার ব্যাপারে জানায়। এরপর দেখা যায় বিমল রাজার সাথে দেখা করতে যায়। সে রাজাকে কালকে সব ঘটনা খুলে বলে। রাজা বলে তোমার কি মনে হয় কে নিশান্তের উপর হামলা করাতে পারে? বিমল বলে আমার মনে হয় অমৃতা, কারণ নিশান্ত মারা গেলে সব সম্পত্তি তার হবে, হয়তো ওই কারণেই সে এমন করছে। এদিকে আমাদের জ্যোতিকে দেখানো হয় যে একটা জায়গায় এসে বিমলের ভিখারির বেশে সেই ছবি দেখিয়ে একজনকে জিজ্ঞেস করে যে সে এখানে এসেছে কিনা, কারণ সে একটা ক্রিমিনাল, সে একটা কোম্পানিতে কাজ করত। তবে সে অনেক বড় একটা ভুল করেছিল, যার কারণে কোম্পানির মালিক বিমলকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। অর্থাৎ বিমল এখন যেই পরিচয় অমৃতার বাড়িতে আছে সেটা তার বসের পরিচয়। তো এদিকে রাজা বলে তাহলে কি এলিস তাকে মারার চেষ্টা করেছে? বিমল বলে এলিস যদি এটা করতে চাইতো তাহলে সে অনেক আগে ইনজেকশন দিয়ে নিশান্তকে মেরে ফেলতে পারত।
কিন্তু সে সেটা করেনি। রাজা তখন বলে, হতে পারে এলিস ডাক্তার কাশ্যপের কথা এসব করছে, কারণ কাশ্যপ আর অমৃতার আগে থেকেই কোনো না কোনো কিছু আছে, তাই তারা এখন নিশান্তকে রাস্তা থেকে সরাতে চাইছে। বিমল এসব শুনে বলে, সবাই তো আমাদের সন্দেহের লিস্টে আছে, বুঝতে পারছি না কে এমনটা করতে পারে। রাজা তখন বলে, দেখো, তোমার কাজ হলো নিশান্তের খেয়াল রাখা, তাই তুমি এই সব কিছু বাদ দাও আর নিশান্তের খেয়াল রাখো, কারণ তুমি কোনো ডিটেকটিভ না। বিমল বলে, কিন্তু সেটাই তো সমস্যা, আমি নিশান্তের খেয়াল রাখবো, তবে যখন তার কিছু হবে সবার আগে আঙুল তো আমার উপরেই উঠবে। যাক, এদিকে আমাদেরকে জ্যোতিকে দেখানো হয় যে সেই লোকের অফিসে বসেছিল আর বিমলের ভিখারি অবস্থার ছবি দেখিয়েছে, জিজ্ঞেস করতে থাকে তাকে এখানে সে দেখেছে কিনা। তখনই সেখানে একজন অফিসের কর্মী আসে আর বলে, আমি তো এই লোকটাকে অনেকবার এই অফিসের পাশে আসা যাওয়া করতে দেখেছি, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল সে আর আসে না। এরপর যদি রাজার রেস্টুরেন্টে যায়, রাজা তাকে বসতে বলে আর তার অর্ডার নেয়। তখনই যদি রাজাকে বিমলের ছবি দেখায় আর জিজ্ঞেস করে, এই লোকটাকে এখানে দেখেছো কি? বিমলের ছবি দেখে রাজার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও সে নিজেকে সামলে বলে, এখানে দিনে অনেক লোক আসে, আমি হয়তো দেখেছি কিন্তু আমার মনে নেই। তখন সে জ্যোতির জন্য খাবার আনতে যায়, কিন্তু খাবার আনলে জ্যোতির কাছে তার অফিসার ফোন দিয়ে বলে, আশেপাশে থাকলে হবে না, আমরা লোকেশন পেয়ে গেছি, তুমি তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাও। এই কথাগুলো রাজাও শুনতে পায়, তাই সে আর 1 মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি বিমলকে ফোন দেয়। কিন্তু ওই সময় বিমল অমৃতার সাথে গাড়িতে ছিল, তাই সে ফোন রিসিভ করে না। রাজা তো বারবার তাকে ফোন করেই যাচ্ছিল, কিন্তু তখনই রাজার বস এসে তার থেকে ফোন নিয়ে নেয় আর বলে, তুমি ভেতরে গিয়ে রাধুনির সাহায্য করো। রাজাও আর কিছু বলতে পারে না। বাড়ি যেতে যেতে বিমল অমৃতাকে বলে, আমি কি আপনার থেকে কিছু প্রশ্ন করতে পারি? নিশান্ত স্যারের কোনো শত্রু আছে কি যে তার উপর হামলা করতে পারে? অমৃতা বলে, যেই লোকগুলো খুব সাকসেসফুল হয় তাদের বন্ধুর চেয়ে শত্রু বেশি থাকে। বিমল বলে, তাহলে আপনারা পুলিশ প্রোটেকশন কেন নিচ্ছেন না? সেটা নিলেই তো হয়। অমৃতা বলে, যখন সবাই জানতে পেরেছিল নিশান্তের অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমাদের মার্কেটের শেয়ার প্রাইস অনেক কমে গিয়েছিল, আর এখন যদি জানতে পারে তার জীবন নিয়ে ঝুঁকি আছে, তাহলে তো একটা বড় ধরনের ঝামেলা হয়ে যাবে। এরপর অমৃতা বিমলকে একটা শপিং মলের সামনে দাঁড়াতে বলে। বিমল জিজ্ঞেস করে, তারা এখানে কি করবে? অমৃতা জানে তোমার আসলে শার্ট খারাপ হয়ে গিয়েছিল, তো তাই আমরা এখন নতুন শার্ট কিনবো। অন্যদিকে রাজা অনেক কষ্ট করে চুরি করে আবারও তার ফোনটা নেয় আর বিমলকে ফোন দিতে থাকে, তবে বিমল এখনো শপিং করতেই ব্যস্ত ছিল। একটু পর শপিং শেষ হলে বিমল যখন বাইরে আসে, তখনই সে বাইরে হঠাৎ করে জ্যোতিকে দেখতে পায়। তাকে দেখে যেন বিমলের পায়ের নিচের মাটি সরে যায়, তার প্যানিক অ্যাটাক আসতে থাকে, তাই সে কোনো মতে গাড়ির ভেতরেই বসে থাকে। এদিকে জ্যোতি শুধু এদিক আর ওদিক করছিল, বিমলকে খুঁজছিল। একটু পরই অমৃতা গাড়িতে উঠে বসে বিমলকে বলে যে, তুমি এমন কেন করছো? যেন তুমি কোনো ভূত দেখে ফেলেছ, সমস্যা কি? কিন্তু বিমল তাকে বলে, হয়তো আমি একটু অসুস্থ হয়ে পড়েছি। আসলে মানুষের অতীত যখন তার সামনে চলে আসে তখন হয়তো এমনই লাগে। অমৃতা তো তার কোনো কথাই বুঝতে পারে না। বাড়ি গিয়ে বিমল তখন তার সকল জিনিসপত্র একটা ব্যাগে গুছিয়ে নেয়, কিন্তু এরপরে তার নিশান্তের কথা মনে পড়ে। সে নিশান্তের সাথে দেখা করতে যায়, সেখানে গিয়ে বলে, আমি আপনাকে সত্যিই প্রোটেক্ট করতে চাই, কিন্তু এখন আমার নিজের জীবনই ঝুঁকিতে আছে, আমাকে এখান থেকে পালাতে হবে। আমি সত্যিই আপনাকে সুস্থ করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার দ্বারা এটা সম্ভব না, আমাকে আজকেই চলে যেতে হবে। তবে একটা কথা, আমি হয়তো এখান থেকে পালিয়ে গিয়ে জীবনে কখনো শান্তিতে থাকতে পারবো না, কিন্তু তবুও আমি যদি এখন না যাই তাহলে আমার জীবনের অনেক কিছু আমি মিস করে ফেলবো। এদিকে নিশান্ত বারবার চোখ দিয়ে ইশারা করে তাকে যেতে মানা করছিল। সে তো এক প্রকার কান্নাই করতে থাকে, আর তার কান্না দেখে বিমলও খুব ইমোশনাল হয়ে যায়। তাই সে রাজাকে ফোন করে বলে, আমি এখন যেতে পারবো না, কারণ আমি দেখেছি নিশান্ত বারবার আমাকে চোখ দিয়ে ইশারা করছিল তাকে ছেড়ে না যেতে। হয়তো তার এখন আমাকে খুব প্রয়োজন, আর শালিনীকে যেহেতু আমি একবার মুম্বাইতে দেখেছি, তার মানে সে এখানেই আছে। রাজা বলে, বেশি হিরো সাজতে গেলে তো তোমার অসুবিধা হবে, আমার মনে হয় তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু বিমল বলে, আমি এখন এখান থেকে যেতে পারবো না, তাই তুমি জ্যোতির উপর নজর রাখো আর আমাকে আপডেট করতে থাকো। এরপরই রাজা ফোন কেটে দিলে বিমল শালিনীর ছবি দেখতে থাকে। এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বিমল আর শালিনীর বিয়ে হয়েছিল, তখন বিমলের বস তাদের সাথে একসাথে খাবার খেতে আসে। বিমল তার বসকে বলে, আপনি না থাকলে আমরা দুজন কখনোই এক হতে পারতাম না, আপনাকে অনেক ধন্যবাদ। তখন তার বস বলে, আমি কিছুই করিনি, এটাই নিয়তি। যাক, তোমাদের খাবার খেয়ে আমার ভালো লেগেছে, তবে এখন আমি মিষ্টি কিছু খেতে চাই। বিমল তখন মিষ্টি কিছু নিয়ে আসতে গেলে দেখা যায় শালিনী আর বিমলের বসের আগে থেকেই সম্পর্ক আছে। এখান থেকে কাহিনী বর্তমানে আসে। বিমল এইসব ভাবতে ভাবতে খুব ইমোশনাল হয়ে যায়। এরপর সে যখন ব্যাগ থেকে তার জামা কাপড় বের করে আবারও রেখে দিচ্ছিল, তখনই সেখানে রোশন আসে।
এরপর তারা দুজন একসাথে ড্রিঙ্ক করতে থাকে। রোশন বিমলকে জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। বিমল বলে বিয়ে নামক জিনিসটা খুব অদ্ভুত, এটা এক ধরনের জুয়ার মতো। যদি আমরা ভুল চাল চালি তাহলে আমাদের জীবনটা শেষ হয়ে যায়। এই বিয়ের কারণে আমি হাসা ভুলে গেছি, আমার জীবনের মানে ভুলে গেছি। সে আরো বলে যদি আপনি কাউকে নিজের মনের ভেতরে জায়গা দিয়ে দেন, তখন যদি সে আপনাকে ছেড়ে চলে যায়, সে সময় ভেতরটা পুরো খালি হয়ে যায়। আপনি এমন একজন মানুষ হয়ে যান যেটা আপনি কখনোই ছিলেন না। অন্যদিকে আমাদের সেই কালো পোশাক পরা লোকটাকে দেখানো হয়। সে অমৃতার বাড়িতেই ঢুকে পড়ে। এটাই হয়তো সে যে নিশান্তের উপর হামলা করেছিল। তো সে সোজা মার্থার রুমে চলে আসে তার সাথে দেখা করতে। মার্থা তাকে দেখিয়ে বলে আমি তোমাকে মানা করেছিলাম এখানে আসতে। তুমি জানো কেউ যদি তোমাকে এখানে দেখে ফেলতো তাহলে কত বড় প্রবলেম হয়ে যেত। ছেলেটা তখন মার্থাকে বলে অনেক বড় সমস্যায় পড়ে গেছি মা। আমি একটা জায়গায় বাজি লাগিয়েছিলাম, কিন্তু সেখানে হেরে গেছি। আর যেই লোকগুলোর থেকে হেরে গেছি তারা খুব ডেঞ্জারাস লোক। লোকগুলো আমাকে শুধু মারতে চায়। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। এদিকে বিমল রোশনকে বলে বিয়ে করার আগে মেয়েটার পরিচয় ভালো করে চেক করে নিও, কারণ যদি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো তাহলে তোমার জীবন কিন্তু পুরো শেষ হয়ে যাবে। এদিকে আমাদের মার্থা আর তার ছেলে জেসানকে দেখানো হয়। জেসান মার্থাকে বলে আমার এখন 3-4 লাখ টাকা দরকার। এখন স্যারের রুমে কেউ নেই, তুমি গিয়ে টাকা বের করে নিয়ে এসো। 3-4 লাখ টাকা সরে গেলে এরা বুঝতেও পারবে না। মার্থা বলে কিন্তু এখন এটা সম্ভব না, এখন সিকিউরিটি অনেক কড়া হয়ে গেছে। জেসান বলে একটুও করা হয়নি, কারণ আমি বাইরে থেকে এসেছি, কেউ আমাকে ধরতে পারেনি। আর এখন মধ্যরাত, কেউ এখানে নেই, তাই প্লিজ তাড়াতাড়ি গিয়ে টাকা নিয়ে এসো, কেউ তোমাকে দেখতে পাবে না। এদিকে বিমল আর রোশন কথা বলছিল। তখন বিমল বলে আমি এখন স্যারকে দেখতে যাব। এই বলে সে সেখান থেকে চলে যায়। সে যখন নিশান্তের রুমে আসে তখন দেখে মার্থা আলমারি খুলছে। এটা দেখে বিমল অবাক হয়ে যায়। তখন মার্থা তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। বিমল বলে আমি স্যারকে দেখতে এসেছি। মার্থা বলতে থাকে আমিও দেখতে এসেছিলাম, এখন দেখি তিনি ঘুমাচ্ছেন। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর বিমল নিশানকে দেখে সেখান থেকে সমুদ্রের কিনারে চলে আসে। তখন দেখে সেখানে অমৃতা অনেক এনজয় করছে। বিমল তাকে জিজ্ঞেস করে সেই মুহূর্তে এখানে কি করছে। অমৃতা বলে আমার এরকম সমুদ্রের কিনারে আসতে অনেক ভালো লাগে। কথায় কথায় সে বিমলকে বলে আমি জানি মানুষ আমাকে অনেক ভাবে জাজ করে, আমি নিশান্তের চেয়ে বয়সে অনেক ছোট, সবাই ভাবে আমি টাকা পয়সার জন্যই তার সাথে পড়ে আছি। বিমল তখন বলে কিন্তু আমি এটা ভাবি না। এখানে তারা অনেকক্ষণ কথা বলে। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদের সকালবেলা জ্যোতিকে দেখানো হয়। জ্যোতির সিনিয়র তাকে ফোন করে। জ্যোতি তাকে বলে আমার একটা সাহায্যের দরকার, প্লিজ আমাকে একটা সাহায্য করুন। তার সিনিয়র বলে তুমি আমাকে খুব চিন্তায় ফেলে দিচ্ছ, কিন্তু তারপরেও আমি তোমাকে সাহায্য করব। সিনিয়র তাকে একটা ফোনের দোকানে যেতে বলে যেখানে তার একজন ইনফর্মার আছে। জ্যোতি সেখানে গিয়ে একটা ফোন নাম্বারের ডিটেলস বের করে আনে, কিন্তু সেই জায়গায় গিয়ে দেখে এটা তো মেয়েদের একটা হোস্টেল, তাই সেখান থেকে সে ফিরে আসে। এদিকে আমাদের অমৃতা আর বিমলকে দেখানো হয়। তারা দুজন একসাথে বসে কথা বলছিল। তখন হঠাৎই অমৃতা তাকে বলে যে মানুষ মিথ্যা কথা বলে আমার তাদের একেবারেই পছন্দ না, তাই তুমি আমাকে সত্যি কথা বলো, তুমি কালকে রাতে আমাদেরকে মিথ্যা বলে কোথায় গিয়েছিলে। বিমল তখন কল্পনা করে সে কালকে রাতে শালিনীর খোঁজ করতে গিয়েছিল, কিন্তু সে শালিনীর কোনো খোঁজ পায়নি। তবে সে অমৃতাকে বলে ঘরের কিছু দরকারি জিনিসপত্র কিনতে গিয়েছিলাম। এই বলেই সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই পেছন থেকে অমৃতা তাকে ডেকে বলে আমাকে আরো একবার এটা ফিল করিও না যে আমি কোনো ভুল মানুষকে আবারও চুজ করেছি। বিমল তখন কিচ্ছু না বলে সেখান থেকে চলে আসে মার্থার সাথে দেখা করতে। মার্থা তখন তাকে জুস খেতে দেয়। বিমল তখন কথায় কথায় জিজ্ঞেস করে আপনার একটা ছেলে আছে তাই না, সে আজকাল কি করছে, কারণ তাকে আমি কখনো দেখিনি। মার্থা বলে সে বিজনেস করে। বিমল এই কথা শুনে বলে ও তাই নাকি, তাহলে তার বিজনেসে যখন টাকা লাগে তখন আপনি তাকে টাকা দেন তাই না। মার্থা তো এই কথা শুনে একটু ঘাবড়েই যায় আর বলে আমি কোনো ব্যাংক না যে আমি তাকে টাকা দিব, তুমি তাড়াতাড়ি জুস খেয়ে নাও তো, না হলে জুস তেতো হয়ে যাবে। বিমল বলে এই সম্পর্কগুলো পুরো জুসের মতো, একটু সন্দেহ এলেই এটা পুরো তেতো হয়ে যায়, তাই আমাদের সম্পর্কগুলোর উপর আমাদেরই খেয়াল রাখা উচিত। মার্থা তখন বলে তোমার একটু পরে স্যারকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা, সেখানেই মনোযোগ দাও। বিমল তখন যাওয়ার আগে বলে আমি একটা জায়গায় শুনেছিলাম যে আমাদের সবার ভেতরে কিছু না কিছু সিক্রেট থাকে। কেউ নিজের রিলেশনশিপ সিক্রেট রাখে, কেউ আবার তার থেকেও বড় কিছু, তাই আমি আর কথা বাড়াতে চাই না। এরপরে নিশানকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বিমলকে বলে দিতে থাকে কিভাবে কিভাবে সে নিশানকে এক্সারসাইজ করাবে। এরপরই বাড়ি ফেরার সময় কাশ্যপ বিমলকে আলাদাভাবে কথা বলতে ডাকে। সে বিমলকে বলে নতুন ডাক্তার যে থেরাপি দিয়েছে তার মতে নিশান কিছুদিনের মধ্যেই হাত নাড়াচড়া করতে পারবে, এরপর সে লিখতে পারবে, আর ওই দিন অ্যাক্সিডেন্টের সময় তার সাথে ঠিক কি হয়েছিল সেটাও তখন জানা যাবে। কিন্তু আজকে থেকে নিশান্তের যত প্রোগ্রেস হবে সব তুমি শুধু আমাকে বলবে আর কাউকে না।
বিমল তখন অবাক হয় আর জিজ্ঞেস করে কিন্তু কেন? কাশ্যপ বলে, কেন কিভাবে এই সবকিছু তুমি আমার থেকে জিজ্ঞেস করো না। তবে একটা কথা জেনে রাখো, নিশান্তের আশেপাশে যত মানুষ আছে আমি কাউকে বিশ্বাস করি না। আর একটা কথা, আমি এটাও চাই না তুমি কোনো কারণ ছাড়াই মানুষের নিশানায় চলে আসো, কেউ তোমার উপর সন্দেহ করুক। তাই আজকে আমাদের মধ্যে যে কথাগুলো হয়েছে এটা শুধু তোমার আর আমার মধ্যে থাকবে। এই বলেই কাশ্যপ সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় রাতের বেলা। রোশন আর বিমল ড্রিঙ্ক করছিল। তখন বিমল রোশনকে বলে, আমি একটা জিনিস খেয়াল করেছি, অমৃতা আর আরুষির মধ্যে সম্পর্ক তেমন একটা ভালো না। রোশন বলে, সৎমা নিয়ে সমস্যা ছিল, মেয়েটা সারাদিন ঘরের ভেতর চিৎকার করতে থাকতো, তাই অমৃতা তাকে পড়ার জন্য ইউএসএ পাঠিয়ে দিয়েছে। বিমল জিজ্ঞেস করে, তাহলে আরুষির মা কিভাবে মারা গেল? রোশন জানায় একটা রোড অ্যাক্সিডেন্টে, আর এর 10 মাস পর স্যার অমৃতাকে দ্বিতীয় বিয়ে করেছে। তবে 3 বছর আগে তারও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরের দৃশ্যে আমাদের অমৃতা আর বিমলকে দেখানো হয়। বিমল, অমৃতা আর নিশান্ত বোটে করে সমুদ্রে ঘুরছিল। তখন অমৃতা বিমলকে জিজ্ঞেস করে, তার জীবনে কোনো মহিলা আছে কি? বিমল জানায়, আমার স্ত্রী আছে। তখন সে কল্পনা করে সুরেন্দার, মানে বর্তমান বিমল যখন বিয়ে করেছিল তখন শালিনী বলেছিল আঙ্গাতার তার মধ্যে আগে থেকেই ঝামেলা ছিল। সুরেন্দার কখনোই তার রাগ কন্ট্রোলে রাখতে পারে না। যে লোকটা তার ভাইয়ের গলা চেপে ধরতে পারে সে তার ভাইকে মারতেও পারে। অর্থাৎ সুরেন্দ্র আর আঙ্গাত কাজ করতো না, তারা দুজন ভাই ছিল। দৃশ্য বর্তমানে এলে অমৃতা তাকে বলে, আমাদের দুজনের জীবন কাহিনীটা কিছুটা একই। নিশান্ত আমাদের মাঝে থেকেও নেই, আর তুমি তোমার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছ। এরপর রাতের বেলা বিমল নিশান্তকে গল্প পড়ে শোনায়। তখন কথায় কথায় সে নিশান্তকে বলে, আমি জানি আপনার মধ্যে অনেকগুলো কথা জমে আছে যেগুলো আপনি বলতে চাইছেন, কিন্তু একটা সত্যি কথা হলো আমার জীবনে অনেক কথা আছে যেগুলো আমি কাউকে বলতে পারি না। তবে সত্যি বলতে আমি আপনার ভেতর একটা জিনিস বুঝতে পেরেছি। আমি আপনার চোখের দিকে তাকিয়ে এটা অন্তত বুঝতে পেরেছি যে আপনি খুব ভালো একজন মানুষ। তাই চিন্তা করবেন না, সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। বিমলের এত সুন্দর কথা শুনে নিশান্ত কান্না করে দেয়। বিমল তখন তার চোখের পানি মুছে দেয়। পরের দিন সকালে অমৃতা বিমলকে ডেকে 1 কোটি টাকা দেয় আর বলে একটা ফ্যাক্টরিতে পৌঁছে দিতে। বিমল তখন অমৃতাকে জিজ্ঞেস করে, নিশান্তের কোম্পানির সাথে সেই ফ্যাক্টরির কি সম্পর্ক? অমৃতা বলে, তুমি যত কম জিজ্ঞেস করবে ততই ভালো। তাই বিমল তাকে আর কিছুই জিজ্ঞেস করে না। এরপর সে একটা ফ্যাক্টরিতে চলে আসে। সেখানে আগে থেকেই এলিসের হাজবেন্ড পঙ্কজ ছিল। সে বিমলকে বলে, এলিস আমাকে আপনার কথা বলেছে, আপনি খুব সাহসী। এদিকে আমাদের এলিসকে দেখানো হয় যে নিশান্তকে বারবার বলছিল আলমারির লকারের পাসওয়ার্ড বলে দাও। এরপর সে বলে, তুমি তো কথা বলতে পারবে না, আমি নিজেই বের করে নিচ্ছি। তবে যখন সে পাসওয়ার্ড দিচ্ছিল তার একটা পাসওয়ার্ডও ঠিক হয় না। তখনই রুমে আবার মার্থা চলে আসে আর দেখা যায় এলিস সেই ছবিটা ঠিক করছে। তাই মার্থা তাকে আর কোনো সন্দেহ না করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিমল সেই কোম্পানিতে টাকা দিতে যায়। তখন সে সেখানে তার আগের কোম্পানির লোকটাকে দেখতে পায় যার সাথে তার স্ত্রীর সম্পর্ক ছিল। সে কল্পনা করে কিভাবে তার বিরুদ্ধে 15 লাখ টাকা চুরি করার আরোপ লাগানো হয়েছিল, কিন্তু সেটা ছিল পুরোপুরি মিথ্যা। বিমল তখন তার পেছন পেছন দৌড়াতে থাকে, কিন্তু সে সেই লোকটাকে আর ধরতে পারে না। তবে একটু সামনে গিয়েই বিমল দেখে রোশন এতক্ষণ তার পিছু করছিল। রাতে বাড়িতে গিয়ে সে অমৃতার রুমে যায় আর তাকে বলে, আমি যদি ওই টাকাগুলো নিয়ে পালিয়ে যেতাম তাহলে আমি রোশনকেও পরোয়া করতাম না। তাই এরপর থেকে যদি আমার লয়্যালটি টেস্ট করার জন্য এরকম কোনো কাজ করো তাহলে আমি এখান থেকে কাজ ছেড়ে চলে যাব। এই কথা শুনেই অমৃতা তার হাত ধরে আর বলতে থাকে, প্লিজ আমাদের ছেড়ে যেও না। এরপর সে একটু অন্যভাবে বিমলের হাত ধরার চেষ্টা করছিল, যেটা দেখে তার খুব আনকমফোর্টেবল ফিল হয়। তাই সে সেখান থেকে চলে যায়। রাতের বেলা সে যখন নিশান্তের হাতে মালিশ করছিল তখন হঠাৎই নিশান্ত তার হাত একটু নাড়ায়। এটা দেখে বিমল খুব খুশি হয়। অন্যদিকে আমাদের জ্যোতিকে দেখানো হয় সে কল্পনা করছিল তার আর আঙ্গাতের বিয়ে ঠিক হয়েছিল, তারা দুজন খুব খুশি ছিল একসাথে। অন্যদিকে আমাদের রোশনকে দেখানো হয় সে অমৃতার সকল ভিডিও একটা পেন ড্রাইভে ট্রান্সফার করে নেয়। এই ভিডিওগুলো বিক্রি করে অনেক টাকা কামাতে চাইছিল সে। একটু পরই দেখা যায় সেখানে বিমল আসে। বিমল আর রোশন নিজেদের মধ্যে অনেকক্ষণ কথা বলে। আর যখন বিমল সেখান থেকে বের হয়ে আসে তখন মার্থা তাকে জিজ্ঞেস করে যে, আমি শুনেছি তোমার এখানে কোনো পরিবার নেই, তাহলে তুমি সবসময় ডিনার লাঞ্চের সময় আমাদের সাথে থাকো না কেন? একা একা কি করো? বিমল বলে, আসলে আমার কিছু কাছের মানুষ আছে যারা আমার খারাপ সময়ে খুব সাহায্য করেছিল, যদি মন চায় তাদের সাথে দেখা করে নেই। কিন্তু এই কথা কি আপনাকে ম্যাডাম জিজ্ঞেস করতে বলেছিল? মার্থা বলে, না, আমি নিজেই তোমাকে জিজ্ঞেস করেছি, কারণ আমি চাইছিলাম না ম্যাডাম তোমার ব্যাপারে কোনো আজে বাজে কথা চিন্তা করুক। মার্থা আরো বলে, তুমি তোমার সব কথা গোপন রাখলে আমি কিভাবে জানতে পারবো তুমি কখন কোথায় যাও? বিমল বলে, ঠিক আছে আন্টি,
আজকে থেকে আমি আমার সব সিক্রেট আপনাকে বলবো, আর আপনিও আপনার সব সিক্রেট আমাকে বলবেন। মার্থা বলে, আমাদের জীবনে এমন কিছু সিক্রেট আছে যেগুলো আমাদের কাউকে বলতে হয় না, যদিও সেগুলো আমাদের ভেতর থেকে শেষ করে দিক না কেন। বিমল বলে, এটাই আমাদের জীবনের সত্যি। বেঁচে থাকতে হলে আমাদের অনেক কথা লুকাতে হয়। তো এর পরের দিন বিমল রাজার সাথে দেখা করে আর বলে, আমার মনে হয় এই ঘরের সবাই নিশান্তের নয়, আমার পেছনে পড়ে আছে। কারণ মার্থা আন্টি আমার ভুট্টাতে অ্যালার্জি সেই কথা জানে। আবার ওই দিন আমি যখন শপিং এ গিয়েছিলাম তখন অমৃতা আমার জুতার সাইজ বলে দিয়েছিল। আমি বুঝতে পারছি না এরা সবাই আমার পেছনে কেন পড়ে আছে, বা আমার ব্যাপারে তারা এত কিভাবে জানে। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কিভাবে বিমল আর রাজার প্রথম দেখা হয়েছিল। বিমলের এতই অবস্থা খারাপ ছিল যে সে ক্ষুধা মেটানোর জন্য রাজাদের স্টুডেন্টের ফেলে দেওয়া যেই খাবার আছে সেগুলো খেতে আসে। আর তখনই রাজা তাকে দেখে ফেলে আর তার সাথে ভেতরে আসতে বলে, কিন্তু বিমল মানা করে দেয়, কারণ তার আত্মসম্মানবোধ অনেক আছে। যদিও সে 4 দিন ধরে কিচ্ছু খায়নি, যার কারণে তার এখন খেতেই হবে, আর কোনো কিছু করার নেই। তখন রাজা তাকে তার সাথে খাবার খেতে বলে, আর এখান থেকেই তাদের দুজনের পরিচয় আর তাদের অনেক ভালো বন্ধুত্বও হয়ে যায়। এভাবে এখান থেকে কাহিনী চলে আসে বর্তমানে। রাজা বলে, এই সব কিছু কোইন্সিডেন্ট হতে পারে, কিন্তু বিমল বলে, আমি যখন আজকে অফিসে গিয়েছিলাম সেখানে টাকা দিতে, তখন আমি সেখানে আসল বিমলকে দেখেছিলাম। আমি বুঝতে পারছি না সে এখানে কি করছিল। রাজা বলে, এই সবকিছু বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দাও। অনেকদিন পর তোমাকে আমি একটু খুশি দেখছি, তাই এদিক ওদিক চিন্তা করো না। এসব বাদ দিয়ে নিজের জন্য একটু ভাবো। এসব কথা শুনে বিমল একটু ইমোশনাল হয়ে যায় আর রাজাকে বলে, তুমি জানো আমার সব থেকে ভালো লাগে কি? এই পুরো দুনিয়ায় সেলফিশ মানুষে ভরা, কিন্তু তার মাঝে আমি তোমার মতো একজন বন্ধু পেয়েছি যে নিঃস্বার্থভাবে আমার জন্য চিন্তা করে। এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। এই কথা শুনে রাজাও তখন খুব ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে, দেখো বিমল, তুমি এসব বলো না তো, তুমি কিন্তু এখন আমাকে ইমোশনাল করে দিচ্ছ। এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন। সকাল হতেই দেখা যায় জ্যোতি রাজার রেস্টুরেন্টে চা খেতে আসে। তখন সে দূর থেকে একটা লোককে বিমল ভেবে তাকে পেছন থেকে ধরে ফেলে, কিন্তু পরে দেখা যায় সেটা তো অন্য একটা লোক। এই সব কিছু রাজাও দেখতে পায়, তাই সে সাথে সাথে বিমলকে ফোন করে আর বলে, দেখো, তুমি কিছুদিনের জন্য আমাদের রেস্টুরেন্টে আসা যাওয়াটা বন্ধ করে দাও। দরকার হলে আমি তোমার সাথে বাইরে দেখা করে নিব, তারপরেও এখানে এসো না, কারণ এখানে জ্যোতির আনাগোনা বেড়ে গেছে। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। বিমল নিশানকে গল্প পড়ে শোনাচ্ছিল, তখন হঠাৎই তার হাত নড়ে ওঠে, যেটা দেখে বিমল খুব খুশি হয়ে যায় আর সে তো খুশির চোটে নাচতে থাকে। আর তখনই সেখানে মার্থা চলে আসে। মার্থা এসে বিমলকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু বিমল তো তাকে কিছুই বলে না। পরে মার্থা চলে গেলে বিমল নিশানকে বলে, কাশ্যপ আমাকে মানা করেছে আপনার প্রোগ্রেসের কথা কাউকে বলতে, তাই আমি গোপন করে গেলাম। দৃশ্য চলে যায় পরের দিন সকালবেলা। বিমল কিচেনে এসে দেখে মার্থা গুনগুন করে বাইবেলের কিছু লাইন পড়ছে, তাই বিমলও তার সাথে সেই লাইনগুলো পড়তে থাকে। মার্থা তখন তাকে জিজ্ঞেস করে সে কিভাবে বাইবেলের এই লাইনগুলো জানে। বিমল বলে, আমি আপনার জন্যই এটা করেছিলাম। মার্থা বলতে থাকে, কিন্তু এত তাড়াতাড়ি তুমি এগুলো মুখস্থ করেছো কিভাবে? বিমল বলে, আমি সবকিছুই তাড়াতাড়ি মুখস্থ করতে পারি আর বুঝতেও পারি যে কে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে আর কি করছে, সবকিছু। এদিকে জ্যোতিকে দেখানো হয় তার সিনিয়রকে। সে ফোন করে বলে তার কিছু ফোর্স লাগবে, কিন্তু তার সিনিয়র তাকে মানা করে দেয়। এদিকে পঙ্কজ আর বিমল একসাথে বসে কথা বলছিল, তখনই এলিস সেখানে আসে। পঙ্কজ এলিসকে বলে, বিমল এতক্ষণ তোমার ব্যাপারেই কথা বলছিল, তুমি খুব ভালো করে কাজ করো। এলিস তখন বিমলকে বলে, কিন্তু এখন তো তোমার স্যারের কাছে থাকা উচিত, তুমি এখানে কেন? বিমল বলে, হ্যাঁ, আমার তার কাছে থাকা উচিত, কিন্তু পঙ্কজ গাড়ি ঠিক করে দিয়েছিল, তখন গাড়িতে তোমার ঝুমকা পেয়েছিলাম, তাই তোমাকে ফেরত দিতে এসেছি। এলিস তো এবার একটু ঘাবড়ে যায় আর বলে, হ্যাঁ, সেটা আমারই, এটা খুব সুন্দর, তাই না? বিমল তখন কথা না ঘুরিয়ে এলিসকে বলে, তুমি আমার বোনের মতো, আর বোন যদি কোনো ভুল করে তাহলে ভাইয়ের সেটা একদম ভালো লাগে না। এলিস বলে, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। বিমল তখন বলে, আমি এই ঝুমকা গাড়িতে না, স্যারের লকারের সামনে পেয়েছি, তার মানে তুমি সেটা খুলেছিলে। এলিস তখন কল্পনা করে যে সে লকার খুলেছিল, কিন্তু সেখানে কোনো টাকা পায়নি, শুধু কিছু কাগজপত্র পেয়েছে, যেখানে নিশান্তের অরিজিনাল সম্পত্তির কাগজপত্র ছিল। বর্তমানে এলিস এই সব কিছু বিমলকে দেখায়। এলিস বলে, আমি টাকা পাইনি, আমি এটার ছবি তুলে রেখেছিলাম, কারণ আমি ম্যাডামকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলাম। বিমল এইসব শুনে এলিসকে বলে, আমি তোমার কথা কাউকে বলবো না, তুমি এই ছবিগুলো আমাকে পাঠিয়ে দাও। বাড়িতে এসে বিমল আর রোশন ড্রিঙ্ক করছিল। বিমল বলে, আমি বুঝতে পারছি না, এই ঘরে অনেকগুলো সিক্রেট লুকিয়ে আছে, আমার আর এসব ভালো লাগছে না, আমি সবকিছু নিয়ে খুব বিরক্ত।
রোশন বলে, তুমি আমার বন্ধু, সেই হিসেবে আমি তোমাকে একটা কথা বলতে পারি। এই ঘরের সিক্রেটগুলো সিক্রেটই থাকতে দাও। যত তুমি এর ভেতরে পড়বে ততই তুমি শেষ হয়ে যেতে থাকবে। এরপর রাতের বেলা বিমল ঘুমাচ্ছিল, তখনই অমৃতা তার দরজা ধাক্কাতে থাকে। বিমল তখন তাড়াহুড়ো করে দরজা খুলে দেখে অমৃতা এসেছে। অমৃতা তাকে বলতে থাকে, তুমি সবার সাথে সময় কাটাও, শুধু আমার সাথে কেন কাটাও না? এভাবেই অমৃতা তাকে হঠাৎ করেই সিরিয়াস করছিল, কিন্তু বিমল তাকে সামলে নেয় আর অনেক কষ্ট করে তাকে নিজের রুম থেকে বের করে দেয়। কিন্তু এই সব কিছু মার্থা দেখে ফেলে। তখন বিমল মার্থাকে দেখে তাকে পেছন থেকে ডাক দেয় আর জিজ্ঞেস করে সে এত রাতে খাবার নিয়ে কোথায় যাচ্ছে। মার্থা বলে, মাঝে মাঝে রাতে আমার খিদে পেয়ে যায়, তাই আমি নিজের জন্য খাবার নিচ্ছি। কিন্তু বিমল বলে, আমার সাথে মিথ্যা বলার কোনো দরকার নেই, আমি আপনাকে দেখে ফেলেছি। মার্থা বলে, আমিও দেখে ফেলেছি যেভাবে তুমি আর ম্যাডাম সম্পর্কে আছো, কিন্তু তুমি যেটা করছো সেটা একদম ঠিক না। বিমল বলে, দেখুন আমাদের মধ্যে এমন কিছুই নেই। তখনই মার্থার রুমে আওয়াজ হতে থাকে। বিমল সাথে সাথে সেখানে ছুটে যায় আর দেখে সেখানে মার্থার ছেলে জেসন বসে আছে। সে গিয়ে তাকে একটা কোষে থাপ্পড় দেয়, এরপর তার চুরি করা টাকাগুলো নিয়ে নেয় আর তাকে খুব করে মারতে থাকে। তখনই মার্থা তাকে থামায় আর বলে, আমার ছেলেকে 2 বার রিহাবে পাঠানো হয়েছে, কিন্তু তারপরও সে নেশা ছাড়তে পারে না, জুয়াতে টাকা হেরে যায়। কিন্তু আমি তো মা, আমি কিছুই করতে পারছি না। বিমল বলে, আন্টি আমি আপনাকে বিশ্বাস করি, তাই এখন আমি কাউকে কিচ্ছু বলবো না, তবে আমি আশা করি আপনি নিজে ম্যাডামকে সব সত্যি কথা বলে দিবেন। দৃশ্য চলে যায় পরের দিন। বিমল রাজার সাথে দেখা করতে যায় আর তাকে বলে, কালকে রাতে ম্যাডাম আমার রুমে এসেছিল আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি তাকে মানা করে দিয়েছি। এদিকে আমাদের জ্যোতিকে দেখানো হয়, সে একটা নাম্বার নিয়ে পুলিশ স্টেশনে যায় আর বলে, এই নাম্বারটা দিয়ে আমার ভাগ্নিকে খারাপ মেসেজ করা হয় আর ফোনও দেওয়া হয়। পুলিশ এটা ভেবে সেই নাম্বারের লোকেশন ট্র্যাক করে আর জ্যোতি এই সুযোগ নিয়ে সে লোকেশনের ভিডিও করে নেয়। এরপর বিমল আর রাজা কথা বলছিল, তখনই হঠাৎ জ্যোতি সেখানে চলে আসে। রাজা এটা দেখে বিমলকে বলে, তুমি এখন উঠে যেও না, না হলে জ্যোতি তোমাকে ধরে ফেলবে। আমি যখন বলবো তখনই যাবে, তার আগে না। এরপর সে জ্যোতিকে নিজের কথায় ব্যস্ত রাখে আর বিমলকে বলে চলে যেতে। বিমলও তখন সেখান থেকে চলে যায়। রাতে বিমল নিশান্তের সাথে কথা বলছিল, তখন কথা বলতে বলতে সে বলে, আমি একটা কথা বুঝে গেছি, এ ঘরে সবাই শুধুমাত্র টাকা চায়। এরিস্তার IVF করার জন্য টাকা চায়, মার্থা তার ছেলের জন্য টাকা নিতে চায়, আর রোশন সে তার বিয়ের জন্য টাকা চায়, কিন্তু এদের কেউ আপনাকে মারতে চায় না। আর এখানে যখন সত্য মিথ্যার কথা উঠছে, তখন আমি আমার সত্যটা আপনাকে বলতে চাই। আমার আসল নাম বিমল না, আমি একজন মার্ডারার। কিন্তু সত্যি বলতে আমি মার্ডার করিনি, আমাকে ফাঁসানো হয়েছে নিজের ভাইয়ের মার্ডারের দায়ে। এ কথা শুনেই নিশান্তের হার্ট বিট বেড়ে যায়। বিমল বুঝতে পারছিল না সে কি করবে, তাই সে ডাক্তারের কাছে ফোন দেয়। ডাক্তার তখন একটা ইনজেকশন দিতে বলে, আর বিমল যখন নিশান্তকে ইনজেকশন দিতে যাবে, তখনই অমৃতা এসে তার হাত ধরে ফেলে আর বলে, ওকে মরতে দাও। কিন্তু বিমল তাকে ইনজেকশন দিতে চাইছিল, যার কারণে অমৃতা তাকে বলে, তুমি সুরেন্দ্র তাই না? আমি তোমাকে চিনি, প্রথম দিনেই চিনে ফেলেছিলাম যখন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। এই কথা শুনে বিমল একেবারেই অবাক হয়ে যায়, কিন্তু এর পরেও সে নিজেকে সামলে অমৃতাকে বলতে থাকে যে আমি অন্যদিন কিছু একটা ভাববো, এখন এর অবস্থা খুব খারাপ, আমার তাকে ইনজেকশন দিতেই হবে। এরপরে অমৃতা তার হাত ছেড়ে দেয়। এরপরে নিশান্তকে ইনজেকশন দেওয়া হয়। নিশান্তের অবস্থা তখন একটু ভালো হয়। অমৃতা এরপর বিমলের গালে একটা চুমু দিয়ে বলে, আমি তোমাকে আজকের দিনে সময় দিচ্ছি, কালকে ভেবে চিনতে বলে দিও আমাদের কি করতে হবে। তো পরের দিন সকালেই বিমল আর অমৃতা গাড়ি দিয়ে যাচ্ছিল। অমৃতা তাকে বলে, প্রথম দিন আমি গাড়ির সামনে ইচ্ছে করেই নিজের পার্স ফেলে এসেছিলাম যাতে তুমি সেটা কুড়িয়ে পাও, আর তুমি যে ওই দিন শালিনীকে দেখেছিলে সেটাও আমারই প্ল্যান ছিল, তবে আমি এত তাড়াতাড়ি তোমাদের দুজনে দেখা করিয়ে দিতে পারবো না। তুমি আমার কাজ করে যাও আর আমি তোমার কাজ করে দিব। তোমার প্রথম কাজ হলো নিশান্তকে মেরে ফেলা। বিমল তো এই কথা শুনে ওই গাড়ি থেকে বের হয়ে আসে। এরপর সে রাজার সাথে দেখা করতে যায়। সে রাজাকে বলে, আমি একটা জিনিস খেয়াল করেছি, যখন ঘরে এসে ইন্টারনেটে অমৃতার ব্যাপারে সার্চ করেছি আমি কিছুই পাইনি। তার মানে সে এতটাই পাওয়ারফুল একজন মহিলা যে তার ব্যাপারে ইন্টারনেটে কোনো লেখালেখি নেই, কিচ্ছু নেই। রাজা বলে, তার মানে কি হতে পারে? বিমল বলে, এটার একটাই মানে হতে পারে, যেমন আমি দুনিয়ার নজর থেকে বেঁচে ফিরছি, সেও কারো নজর থেকে বাঁচার চেষ্টা করছে। আমার মনে হয় অমৃতা নতুন কোনো খেলোয়াড় না, নিশান্তের আগেও তার এমন কোনো ভিকটিম ছিল। রাজা বলে, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে, তুমি সবকিছু সামলে নিবে। এদিকে আমাদের মুম্বাই পুলিশকে দেখানো হয়, যার কাছে একদিন আগে জ্যোতি ভুল কমপ্লেন করে এসেছে। সে জ্যোতির কাছে এসে বলে, আমি কিন্তু আপনার ডিপার্টমেন্টে আপনার ব্যাপারে কমপ্লেন করব। জ্যোতি বলে, আসলে আমি আমার ফিয়ন্সের মার্ডারারকে খুঁজছিলাম, ফর্মালিটিজ হতে অনেকদিন বাকি,
তাই আমি ভেবেছিলাম আমি নিজেই গিয়ে কিছুক্ষণ সবকিছু দেখে শুনে রাখি। পুলিশ বলে সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার এই কাজটা পুরো বেআইনি কাজ। জ্যোতি বলে প্লিজ আমার সাহায্য করুন। পুলিশ তখন বলে আমি আপনার অফিসিয়ালি কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু আনঅফিসিয়ালি সাহায্য করতে পারবো। এ কথা শুনে জ্যোতিও খুশি হয়ে যায়। এদিকে আমাদের বিমালকে দেখানো হয়। সে মনে করছিল কিভাবে তার গুলি লেগেছিল। সে নিজেই নিজের অপারেশন করে গুলি বের করেছিল। এরপর রাস্তায় উঠে এসে সে একজনের থেকে ফোন নিয়ে প্রকাশ নামের একজনকে কল করে। প্রকাশ এসে বিমলকে সেখান থেকে নিয়ে যায়। এরপর থেকে ধীরে ধীরে সুস্থ করতে থাকে তাকে। প্রকাশ সবসময় বিমলের খেয়াল রাখত। তবে এর মাঝেই বিমল শালিনীকে খুঁজতে বলে, কিন্তু অনেক দিন হয়ে যায় শালিনীর কোনো খবর পাওয়া যায় না। এরপর একদিন প্রকাশ এসে বিমলকে জানায় সে শালিনীর খোঁজ পেয়ে গেছে। শালিনী বর্তমানে মুম্বাইতে আছে, আর তার সাথে বিমলের বসও সেখানে আছে। এখন কাহিনী বর্তমানে আসে। বিমল প্রকাশকে ফোন দিয়ে অমৃতার ব্যাপারে সবকিছু জানায় আর বলে অমৃতা শালিনীর বান্ধবী, আর এখন আমার অমৃতার সাথে জড়িত সবকিছু জানতে হবে। আমাকে এই খবর এনে দাও। প্রকাশ বলে তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু করে দিব। আমাকে তোমার যখন প্রয়োজন হবে তখনই ফোন দিবে। এরপর রাতে বিমল নিশান্তের রুমে আসে তার এক্সারসাইজ করানোর জন্য। বিমল নিশান্তকে বলে আমাদের দুজনের ভাগ্য প্রায় একই রকম। আমার স্ত্রী আমাকে ধোকা দিয়েছে, আর আপনার স্ত্রী আপনাকে ধোকা দেওয়ার কথা ভাবছে। আমি ওই দিন খুব খুশি ছিলাম যখন আমার আর আমার স্ত্রীর বিয়ে হয়েছিল। বিমল বলতে থাকে মানুষ মজা করে বলে বিয়ে করলে নাকি সারাটা জীবন ধরে বরবাদ হতে হয়, আর আমাদের দুজনের সত্যিকারেরই এটা হয়েছে। সব থেকে হাস্যকর বিষয় হলো আমার স্ত্রী আর আপনার স্ত্রী দুজনই বন্ধু। তবে আমি আজকে আপনাকে একটা কিছু প্রমিস করতে পারি। আমার সাথে যা হয়েছে তা হয়েছে, কিন্তু আমি আপনার সাথে তেমন কিছুই হতে দিব না। এ কথা শুনেই নিশান্ত তার হাত নাড়ায়। বিমল তখন তার হাত ধরে বলে আপনাকে প্রোটেক্ট করার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি তাও রাজি আছি। এদিকে আমাদের জ্যোতিকে দেখানো হয়। যদি পুলিশ স্টেশনে আসে সেই পুলিশ অফিসারের সাথে দেখা করতে, তখন সে বিমলের পুরো কেসের ফাইল পুলিশকে দেখায়, আর তার সাথে পুলিশকে বিমলের বর্তমান ছবিও দেখায়, যেটা দেখে পুলিশ বলতে থাকে আমি এই লোকটাকে কোথাও একটা দেখেছি। তখনই তার মনে পড়ে অমৃতাদের বাড়ির কথা। সেখানে গিয়েই সে তাকে দেখেছে, তাই সে জ্যোতিকে অমৃতার বাড়ির ঠিকানা দিয়ে দেয়। পরের দৃশ্যে আমাদের জ্যোতিকে দেখানো হয় যে অমৃতার বাড়িতে চলে আসে। তখন তার আর বিমলের সামনাসামনি দেখা হয়। জ্যোতি বিমলকে দেখে এক মুহূর্ত অপেক্ষা করে না। সে তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, কিন্তু বিমল তখন খুব শান্তভাবে বলতে থাকে আমি কোনো সুরিন্দারকে চিনি না, আমার নাম বিমল খান্না। আর সাথে সে তার আইডি কার্ডও দেখায়, যেটা দেখে জ্যোতি অবাক হয়ে যায়। বিমল তখন কল্পনা করে অমৃতা কিছুদিন আগেই তাকে আইডি কার্ড বানিয়ে দিয়েছিল। কাহিনী এখান থেকে চলে আসে বর্তমানে। বিমল জ্যোতিকে বলে যদি আমাকে অ্যারেস্ট করতেই হয় তাহলে আমার আসল নামে করুন, সাথে অ্যারেস্ট ওয়ারেন্টও নিয়ে আসুন, না হলে তো আপনি আমাকে অ্যারেস্ট করতে পারবেন না। জ্যোতি এই কথা শুনে বলে আমি অবশ্যই ফিরে আসব, আর এমন ভাবে ফিরে আসব যে তুমি যে কোনো পরিচয়ই দাও না কেন তাতে কোনো লাভ হবে না, আমি তোমাকে ঠিকই ধরে নিব। এই বলেই সে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় জ্যোতি তার সিনিয়রকে ফোন দেয় আর বলে সুরিন্দার আজকে আমার সামনে চলে এসেছিল, অর্থাৎ সে বিমলের কথা বলছে। সে আরো বলতে থাকে আমি আজকে সবই করতে পারতাম, তাকে ধরতেও পারতাম, কিন্তু আপনাদের সিস্টেম আর নিয়ম কানুনের জন্যই আমি তাকে ধরতে পারিনি। সে আমার হাত ছাড়া হয়ে গেছে। সিনিয়র এসব শুনে বলে ঠিক আছে, আমি অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে দিব। তবে জ্যোতি বলে সে আমাদের দেখে ফেলেছে, এখন সে আর চুপ করে বসে থাকবে না, কিছু না কিছু তো অবশ্যই করবে। সিনিয়র বলে ঠিক আছে, তাহলে তুমি তার উপর নজর রাখো, আমি দেখছি কি করা যায়। এরপরে দিকে বিমলকে দেখানো হয়। সে আবারও রাজার সাথে দেখা করে, সবকিছু খুলে বলে। রাজা তাকে বলে তুমি আমাকে নিজের বন্ধু ভাবো, তুমি শালিনীর ব্যাপারে আমাকে সবকিছু বলেছো, কিন্তু কখনো এইটা বলনি যে পুলিশ তোমাকে মার্ডার কেসে খুঁজছে। তুমি চলে যাওয়ার পর জ্যোতি কারো সাথে কথা বলছিল, আর আমি তখন তার কথা থেকে এই সবকিছু শুনেছি। তুমি যদি আমাকে সত্যিকারের বন্ধুই ভেবে থাকো তাহলে প্লিজ আমাকে বলো যে সত্যি সত্যি কি হয়েছে, তোমাকে কিভাবে ফাঁসানো হয়েছে। তখন বিমল রাজাকে বলতে থাকে আমার জীবনের প্রথম অ্যানিভার্সারি আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর দিনে পরিণত হয়েছিল। এখান থেকে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সুরিন্দার অফিসের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল, কারণ আজকে তার প্রথম অ্যানিভার্সারি। সে তো খুব খুশি ছিল, তাই সবার জন্য খুশি মনে মিষ্টি নিয়ে আসে। তো এরপরই সে যখন তার বস বিমলের কথা জিজ্ঞেস করে তখন সবাই বলে সে তো আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে গেছে, কি একটা ইমার্জেন্সি এসেছিল। সেও তখন এইসব কথা শুনে খুব একটা পাত্তা দেয় না। এরপর অফিস শেষে একটা নতুন গাড়ি করে সে তার বাড়িতে ফিরে আসে, আর তখনই সে তার ঘরে আঙ্গাতকে আহত অবস্থায় পায়। তার পেটে ছুরি বসানো ছিল। এটা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায়। আঙ্গাত মারা যাওয়ার আগে সে একটা নামই বলেছিল,
আর সেটা ছিল শালিনী। কথা বলেই সে মারা গিয়েছিল। এখানে আমাদের আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সুরেন্দার, শালিনী, আঙ্গাদ আর তাদের মা একসাথে বসে কথা বলছিল। কিন্তু আঙ্গাদ সেখানে শালিনীকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়, কারণ শালিনীর কারণে সুরেন্দার দিন দিন তাদের থেকে দূরে সরে যাচ্ছিল। কিন্তু এই কথাগুলো সুরেন্দার সহ্য করতে পারে না, যার কারণে সে আঙ্গাতের গলা টিপে ধরে। তার অনেক রাগ হয়। এখান থেকে কাহিনী আবারও কোর্টে চলে যায়। সুরেন্দারের মা কোর্টে দাঁড়িয়ে বলে, ভাইদের মধ্যে সমস্যা হতেই পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু তার মানে এই না যে আমার বড় ছেলে আমার ছোট ছেলেকে মেরে ফেলেছে। এটা কখনোই হতে পারে না, অন্ততপক্ষে আমি তো এটা বিশ্বাস করব না। কিন্তু সব সাক্ষ্য প্রমাণ তো ছিল সুরেন্দারের বিপক্ষে। তাই সবকিছু দেখে শুনে কোর্ট তাকে সারা জীবনের জন্য জেলের শাস্তি শুনিয়ে দেয়। এই কথা শুনে তারা অনেক ভেঙে পড়ে। তবে তখন থেকে সুরেন্দার এদিক ওদিক শুধু শালিনীকেই খুঁজে বেড়াচ্ছে, কারণ সে ওই দিনের সত্যটা জানতে চায় যে কেন তার ভাই মরার আগে শালিনীর নাম নিয়েছিল, আর শালিনীর বয়ান অনুযায়ী সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। এখান থেকেই কাহিনী চলে আসে বর্তমানে। সুরিন্দার অর্থাৎ বিমল বলে, আমার ভাগ্য এতটাই খারাপ যে আমি যখনই নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তখনই আমার সাথে কিছু না কিছু হয়ে যায়। অমৃতা এখন চাইছে আমি যেন নিশান্তকে মেরে ফেলি, কিন্তু আমি এটা করলে নিজের কাছে নিজে চিরজীবনের জন্য অপরাধী হয়ে যাব। রাজা বলে, তাহলে তুমি এখান থেকে চলে যাচ্ছ না কেন? বিমল বলতে থাকে, আমি সেটা করতে পারবো না, কারণ অমৃতা আমার উপর নজর রাখছে, তাই আমার যে করেই হোক নিশান্তকে মারতে হবে। এদিকে আমাদের ওই মার্থাকে দেখানো হয়, সে অমৃতার কাছে এসে কিছু টাকা চায়, কারণ তার ছেলে বিপদে আছে, এখন তার একটু টাকার প্রয়োজন। অমৃতা বলে, এভাবে আর কতদিন তুমি তাকে প্রোটেক্ট করবে? মার্থা তখন বলে, আমাকে এই শেষ সুযোগটা দিন, এরপর থেকে আমি আর আপনাকে কমপ্লেন করার কোনো সুযোগ দিব না। অমৃতা বলে, তুমি এর আগেও একটা ভুল করেছো, তুমি বিমলকে বলেছিলে তার ভুট্টাতে অ্যালার্জি আছে। মার্থা কথা শুনে বলে, বিশ্বাস করুন এরপর আমি আর এরকম ভুল করব না, আমাকে একটাবার সুযোগ দিন। যাক, এরপরই অমৃতা বিমলের সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে সে কি সিদ্ধান্ত নিয়েছে। বিমল বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিশান্তকে মেরে ফেলবো, কিন্তু এর আগে আমার শালিনীর সাথে দেখা করতে হবে, এটা অনেক বেশি প্রয়োজন। অমৃতা এসব শুনে বলে, ঠিক আছে, সমস্যা নেই, তুমি নিশান্তকে মারবে আর একটু পর তোমার সাথে শালিনীর দেখা হয়ে যাবে। তাছাড়া কালকে আরো সে বাড়িতে ফিরে আসছে, তার জন্মদিনের অনুষ্ঠান হবে, তাই আমি চাই তাকে একটা বড় সারপ্রাইজ দিতে। তার বার্থডে পার্টির জন্য আমরা সবকিছু আয়োজন করব, তবে এর মাঝেই লাইট চলে যাবে আর তারই সুযোগ নিয়ে তুমি নিশান্তকে মেরে ফেলবে, তারপর শালিনীর সাথে দেখা করবে, বুঝতে পারলে? বিমল এতে রাজি হয়ে যায়। সেদিন রাতে প্রকাশ বিমলকে কল করে, এরপর একটা ছবি পাঠায়। প্রকাশ বলে, তোমার বিজনেসম্যান কার্তিকের আত্মহননের কেসের কথা মনে আছে? সেখানে একজন মহিলা মার্ডার সাসপেক্ট ছিল, আমি তোমাকে তার ছবি পাঠিয়েছি, সে আর কেউ না, এই অমৃতাই। এসব দেখেই তো বিমল অবাক হয়ে যায়। এরপর সে অমৃতার সাথে দেখা করতে সরাসরি তার রুমে চলে যায় আর বলে, আমি কালকে নিশান্তকে মারতে পারবো না। এই কথা শুনে অমৃতার তো প্রচন্ড মেজাজ খারাপ হয়। সে বিমলের কলার চেপে ধরে আর তাকে বলতে থাকে, তোমার কাছে আর কোনো অপশন নেই। কিন্তু তখনই বিমল বলে, আমার কাছে অপশন আছে শীতল গুপ্তা, অর্থাৎ অমৃতার আসল নাম হচ্ছে শীতল গুপ্তা। বিমলের মুখে তার নাম শুনে অমৃতা খুবই অবাক হয়ে যায়। বিমল তখন বলে, কত তাড়াতাড়ি নিজের আসল নাম বদলে ফেলেছ, তাই না? এখান থেকে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কার্তিক নামের ওই লোকটার শীতল অর্থাৎ অমৃতার সাথে অবৈধ সম্পর্ক ছিল, কিন্তু যখন তার স্ত্রী এই ব্যাপার জানতে পারে তখন তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিতে বলে। কিন্তু লোকটা তাকে ডিভোর্স দিতে চায় না, সে তাকে মানা করে দেয়, কারণ তার একটা বাচ্চা আছে। তখনই অমৃতা তার ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দেয় আর সেটা তাকে খেতে দেয়। লোকটা তখন পাগলের মতো অমৃতাকে বলতে থাকে, আমি আমার স্ত্রী আর বাচ্চাকে ছাড়তে পারবো না, তাই আমাদের সম্পর্ক এখানেই শেষ করা উচিত। অমৃতাও তখন কান্নার অ্যাক্টিং করতে থাকে। তাই লোকটা অমৃতাকে বলে, তোমার টাকা পয়সা যা লাগে আমাকে বলো, আমি তোমাকে সব দিব, কিন্তু আমি আমার পরিবার ছাড়তে পারবো না। তাই অমৃতা কিছু কাগজে লোকটার সই করে নেয়। তবে লোকটা খেয়াল করে এখানে একটা খালি কাগজ আছে। সে যখন অমৃতাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে যে এটা কিসের কাগজ, তখন অমৃতা তাকে বলে, এটা তোমার আত্মহনন নোট। আর তখনই দেখা যায় লোকটা সেখানেই ছটফট করতে করতে মারা যায়। কাহিনী বর্তমানে আসে। বিমল অমৃতাকে বলে, আমি ক্রিমিনাল হলে তুমিও ক্রিমিনাল, আমি যদি এখন পুলিশ ডাকি তাহলে কিন্তু তুমিও ফাঁসবে, তাই আমি কি পুলিশ ডাকবো, কি বলো? অমৃতা তখন তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে
আর বলতে থাকে আমার জীবনে অনেক ধরনের সমস্যা ছিল, সবকিছু থেকে বের হয়ে আমি আমার এই নতুন দুনিয়া বানিয়েছি, তাই প্লিজ সেটা নষ্ট করো না। সে বিমলকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। তখন বিমল বলে আমি কিছুই করব না, কিন্তু তোমার কথা দিতে হবে তুমি নিশান্তকে মারবে না। অমৃতাও তখন বলে ঠিক আছে, আমি তাকে মারব না, আমি কথা দিচ্ছি আমি ভবিষ্যতে একজন ভালো স্ত্রী আর ভালো মা হয়ে দেখাবো। এ কথা শুনেই বিমল আর কিচ্ছু বলে না, কিন্তু তখনই অমৃতা আবারও তার আসল চেহারা দেখিয়ে দেয়। সে বিমলকে বলে তুমি আমার থেকে এটাই শুনতে চাইছিলে তাই তো, কিন্তু তাহলে এবার শোনো আমি কিভাবে শীতল গুপ্তা থেকে অমৃতা হয়েছিলাম। এখান থেকে আমাদের আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কার্তিকের ভালো বন্ধু ছিল নিশান্ত, তার শেষকৃত্যের সময় সেখানে এসেছিল সে, তখন অমৃতা তাকে সেখানে দেখেছিল। সেখানে দেখেই সে ইচ্ছে করে অনেক কান্না করছিল যাতে নিশান্তের তার প্রতি মায়া হয়। আর এই সব কিছু নোটিস করে নিশান্ত তার কাছে আসে আর জিজ্ঞেস করে সে কে। অমৃতা বলতে থাকে আমি কার্তিকের অনেক ভালো বন্ধু ছিলাম, আমি যা শিখেছি তার কাছ থেকেই শিখেছি, তবে সে আপনার ব্যাপারে অনেক কথা বলতো, আপনার প্রতি সে খুব ইমপ্রেস ছিল। তখন নিশান্ত তাকে বলেছিল ভবিষ্যতে যদি আপনার কোনো দরকার হয় তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমি আছি আপনাকে সাহায্য করার জন্য। এরপরই তাদের একদিন একটা পার্টিতে দেখা হয় যেখানে নিশান্ত অমৃতার সামনে তার স্ত্রীর খুব তারিফ করে। তবে সেখানে কথা বলতে বলতে তারা দুজন এত ড্রিঙ্ক করে নেয় যে তারা একসাথে রাতই কাটিয়ে ফেলে, কোনো হুঁশই ছিল না তার। তবে সকালে উঠেই নিশান্ত এসব দেখে খুব ঘাবড়ে যায় যে সে এটা কি করে ফেললো, কারণ তার তো বউ বাচ্চা রয়েছে। তাই সে তখন অমৃতাকে বলে আমার মেয়ে আমার স্ত্রী আছে, আমি আপনার সাথে এটা কি করে ফেলেছি। অমৃতা বলে দেখুন আমাদের মধ্যে যা কিছু হয়েছে বা হবে সেটা আমি কাউকে বলবো না। নিশান্ত এই কথা শুনে বলে দেখুন আমাদের মধ্যে আর কখনোই কিচ্ছু হবে না, আর যেটা হয়েছে সেটা নিতান্তই একটা ভুল, তাই প্লিজ এই ভুলটা ধরে বসে থাকবেন না, আপনি প্লিজ এসব ভুলে যান। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরে অমৃতা ভাস্কের সাথে দেখা করতে আসে, আর সেখানে গিয়ে সে ভাস্কে হায়ার করেছিল নিশান্তের স্ত্রীকে কার অ্যাক্সিডেন্টে মেরে ফেলার জন্য, আর পরবর্তীতে সেটাই হয়েছে। এভাবেই তার সব প্ল্যান সাকসেসফুল হয়েছে। তো এখান থেকে কাহিনী চলে আসে বর্তমানে। অমৃতা তখন বিমলকে বলে তুমি ভেবেছো তুমি আমাকে এত সহজে বোকা বানিয়ে ফেলবে, কিন্তু তুমি একটা কথা ভেবে দেখো, তুমি যদি পুলিশকে এখানে ডাকো তাহলে পুলিশ কার কথা শুনবে, কার কথা বিশ্বাস করবে, তোমার কথা নাকি মিসেস দাস অর্থাৎ আমার কথা? তবে আমি তোমার কাজের অনেক প্রশংসা করি, কারণ তুমি আমার ব্যাপারে কয়দিনেই অনেক কিছু জেনে গেছো, যেটা সবার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু তুমি সেই কাজ করে দেখিয়েছো। তাই বলছি সামনেও একই কাজ করো। আর শোনো নিশান্তকে কালকেই মারবে তুমি, বুঝতে পারলে? এর যেন কোনো নড়চড় না হয়। এই বলেই সে সেখান থেকে চলে যায়। বিমল তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। দৃশ্য চলে যায় পরের দিন। বিমল এবার ভাবতে থাকে অমৃতা তাকে বলেছিল সেলিব্রেশনের মাঝখানেই যখন কারেন্ট চলে যাবে তখন তাকে নিশান্তকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিতে হবে। এসব নিয়ে সে চিন্তা করতে থাকে যে সে কি করবে। এদিকে অমৃতা এয়ারপোর্ট থেকে আরুষিকে নিয়ে আসে। আরুষি এতদিন পর বাড়ির সবাইকে দেখে খুব খুশি হয়, সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল। এরপরে সে তার বাবার সাথে দেখা করতে যায়, কারণ সে তার বাবাকে অনেক মিস করেছে। তার বাবাও তখন তাকে দেখে নিজের আঙুল নাড়ায়। এটা দেখে আরুষি খুব খুশি হয়ে যায়। সে তো তখন খুশির চোটে জোরে জোরে এটা সবাইকে বলছিল, কিন্তু বিমল তখন তাকে বলে এইসব কথা আস্তে বলতে, কারণ এই ব্যাপারে তারা এখনো কাউকে বলেনি, তাই সেও যেন এই কথা কাউকে না জানায়, আর বিশেষ করে অমৃতাকে। আরুষিও তখন থেমে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। আরুষি বিমলকে তার সাথে কথা বলার জন্য ডেকে পাঠায়। বিমল সেখানে গেলে আরুষি তার বাবার খেয়াল রাখার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানায়। এরপর বলে এই নার্সারিটা আমার মা করেছিল, আমার যখনই খুব মন খারাপ হয় আমি এখানে চলে আসি। তখনই বিমলের মনে পড়ে অমৃতার কথা, কারণ সে তাকে বলেছিল এই নার্সারিটা নাকি সে নিশান্তের জন্য করেছে, কিন্তু এই কথাটা বিমল আর আরুষিকে বলে না। যাক, এরপর আরুষি বিমলকে বলতে থাকে আপনি আমার বাবার জন্য যা করেছেন তার কারণে আমার মনে হচ্ছে আপনি আমার ফ্যামিলি, আমি কি আজকে থেকে আপনাকে ভাই বলে ডাকতে পারি? এই কথা শুনে বিমলও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আরুষি তখন তাকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে? বিমল বলে হ্যাঁ, আসলে অনেকদিন পর কারো মুখ থেকে এই ভাই ডাকটা শুনেছি তো তাই একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি যেভাবে আমাকে ভাই বলে ডেকেছো আমার খুব ভালো লেগেছে। এই কথা শুনে আরুষিও খুশি হয়ে যায়। এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়।
যেখানে সবাই আরুষির জন্মদিন নিয়ে খুব ব্যস্ত ছিল। একেবারে উৎসব পরিবেশ। একটু পরে বিমাল নিশান্তকে নিয়ে বাইরে চলে আসে। অমৃতা তখন তাদের উপর নজর রাখছিল। এরপরই কেক কাটা হয়। সবাই অনেক আনন্দ করতে থাকে। এরপরই সবাই মিলে ড্রিঙ্ক করতে শুরু করে। সে সময় হঠাৎই এলিসের হাত থেকে ড্রিঙ্ক পড়ে নিশান্তের শরীর ভিজে যায়। তাই বিমাল সবাইকে বলে, আমি গিয়ে স্যারের জামা কাপড় পাল্টে নিয়ে আসছি। সবাই তখন আবারও পার্টিতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে কারো কোনো খেয়াল থাকে না, কিন্তু অমৃতার তো লক্ষ্য শুধুমাত্র বিমালের দিকেই ছিল। বিমাল ভাবছিল কিভাবে অমৃতা তাকে ব্ল্যাকমেইল করছে। তখনই সেখানে কারেন্ট চলে যায়। এদিকে বিমাল সব দিক দেখে শুনে নিশান্তকে জোরে একটা ধাক্কা দিয়ে দেয়, কিন্তু তখনই নিশান্ত কোনোভাবে বেঁচে যায়। কিন্তু যখন লাইট চলে আসে, অমৃতা তখন ইচ্ছে করেই সবার সামনে গিয়ে ভালো সাজার নাটক করে। বিমালের কলার চেপে ধরে বলতে থাকে, তুমি নিশান্তের খেয়াল রাখতে পারছো না, আমি কালকেই তোমাকে চাকরি থেকে বের করে দিব। কিন্তু সেই সময় কাশ্যপ সেখানে আসে আর বিমালের পক্ষ নিয়ে বলে, অনেক অন্ধকার ছিল, তাই হয়তো এই দুর্ঘটনা হয়ে গেছে। সে হয়তো খেয়াল করতে পারেনি, আর এটা বিমালের প্রথম ভুল ছিল, তাই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এভাবে তাকে কাজ থেকে বের করা উচিত না। তখন বিমাল নিশান্তের কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? এখানে আমরা বিমালের আসল প্ল্যান সম্পর্কে জানতে পারি। আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে রোশন তার পেন ড্রাইভ খুঁজছিল, যেই পেন ড্রাইভে সে অমৃতার ভিডিওগুলো নিত। তখনই বিমাল পেছন থেকে এসে তাকে বলে, তুমি এটা খুঁজছো তাই না? একবার ভেবে দেখো, এই কথাটা যদি তোমার ম্যাডাম একবার জানতে পারে, তাহলে তোমার কি অবস্থা হবে? তোমাকে তো সোজা মেরে ফেলা হবে, বুঝতে পারছো? এই সব কথা শুনে রোশন তো খুব ভয় পেয়ে যায়। সে সাথে সাথে বিমালের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে, কিন্তু বিমাল তাকে বলে, তোমার এই সব কিছু করতে হবে না, তবে আমার একটা শর্ত আছে। রোশন তখন বলে, তুমি যা বলবে আমি তাই করব, আমার কোনো সমস্যা নেই। তো এরপরই বিমাল বলে, আজ রাতে আরুষির জন্মদিনের পার্টি হবে, আর সেখানে যখন কেক কাটা হবে তখনই নিশান স্যারের উপর ড্রিঙ্ক ফেলে দেওয়া হবে। তোমার ক্লু হবে, আমি যখন বলবো আমি স্যারের কাপড় বদলাতে যাচ্ছি, তখনই সেখান থেকে গিয়ে পুরো বাড়ির লাইট বন্ধ করে দিবে তুমি। এরপর সে এলিসের কাছে চলে যায় আর বলে, আজকে পার্টিতে আমাকে বলা হয়েছে নিশান স্যারকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি এটা করতে চাই না, তাই তোমার যে করেই হোক স্যারের উপর ড্রিঙ্ক ফেলতে হবে। আর তোমার ক্লু হবে, যখন আমি বলবো আমি স্যারের কাপড় বদলাতে যাচ্ছি, তখন 2 মিনিটের জন্য পুরো বাড়ির লাইট অফ হয়ে যাবে, আর সেই সময় তোমাকে যে করেই হোক সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, যাতে আমি যখন স্যারকে ধাক্কা দিব তখন তুমি তাকে বাঁচিয়ে নিতে পারো। আর এরপরই সে এলিসকে বলে, তুমি যদি আমার প্ল্যানে না থাকো, তাহলে আমি ম্যাডামকে তোমার সকল সত্যি কথা বলে দিব, তখন তুমি নিজেই বিপদে পড়বে। তাই এইসব শুনে এলিস আর কিছুই বলতে পারে না। সে বিমালের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। বর্তমানে বিমাল অমৃতার কাছে আসে আর বলে, তুমি আমার কলারে হাত দিয়েছিলে কেন? আমি তোমার কথায় কাজ করছিলাম, আর তুমি সবার সামনে আমাকেই দোষী বানিয়ে দিলে। অমৃতা বলে, আমি তো শুধু তোমাকে টেস্ট করছিলাম, কিন্তু এখন আমাদের সত্যি সত্যি নিশান তার আরুষিকে মারতে হবে। তবে নিশান যদি 3 বছর আগেই মারা যেত তাহলে খুব ভালো হতো। আরুষির কাস্টাডি আমার হাতে থাকতো আর তার সকল সম্পত্তিও আমার হতো। তবে তখন যেহেতু এটা হয়নি, তাই এবার হবে। বিমাল বলে, তাহলে এখন আমরা কি করব? অমৃতা বলে, কালকে আমি সকল স্টাফদের ছুটি দিয়ে দিব। তুমি নিশান তার আরুষিকে মেরে ফেলবে, তারপর আমার মাথায় হালকা আঘাত করবে, এরপর তুমি তোমার ঘরে যাবে আর সেখানেই অজ্ঞান হয়ে শুয়ে থাকবে। পুলিশ যখন এখানে আসবে তখন ভাববে বাইরে থেকে কেউ এসে এই সব কিছু করেছে। বিমাল এগুলো শুনে বলে, তুমি কি জানো যে তুমি একটা মনস্টার? অমৃতা বলে, এটাই আমাদের জীবন, তবে তুমি একটা কথা মনে রেখো, তুমি আমার প্ল্যান থেকে কখনোই সরে আসতে পারবে না, কারণ তোমার শালিনীর সাথে দেখা করতে হবে। তাছাড়া তুমি যদি আমার প্ল্যান থেকে সরে আসো, তাহলে আমি জ্যোতিকে তোমার সকল লোকেশন দিয়ে দিব, কারণ তুমি তো খুব ভালো করেই জানো সে তোমার যত খোঁজ খবর পায় সব আমার থেকেই পায়, তাই সাবধান। এসব শুনে বিমাল খুবই বিরক্ত হয় আর সেখান থেকে চলে যায়। তখন অমৃতা একটা কল্পনা করতে থাকে, যেখানে অমৃতার একটা সত্যি কথা জানানো হয়। সেটা হলো, নিশান্তের অ্যাক্সিডেন্টের পেছনেও অমৃতার হাত রয়েছে। সে বাসকে দিয়ে নিশান্তের অ্যাক্সিডেন্ট করিয়েছিল আর এরপর নিজে তার সকল সম্পত্তির দেখাশোনা করতে থাকে। সেখান থেকে কাহিনী আসে বর্তমানে। অমৃতা মনে মনে বলে, ওইবার তুমি বেঁচে গিয়েছিলে, কিন্তু এবার আর বাঁচতে পারবে না। এদিকে আমাদের আরুষিকে দেখানো হয়, সে বসে বসে তার বাবার জন্য খুব কান্না করছিল, তার অনেক কষ্ট হচ্ছিল। তখনই সেখানে মার্থা এসে হাজির হয়
আরুষি তখন তাকে দেখে বলে, আমি আমার বাবাকে নিজের কাছে নিয়ে যাব, আমার কাছেই রাখবো, আমি তার দেখাশোনা করব। কিন্তু মার্থা তাকে বোঝানোর চেষ্টা করে যে এই মুহূর্তে নিশান্ত কোথাও যাওয়ার অবস্থাতে নেই, তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে যদি তাকে এখান থেকে শিফট করা হয়। কিন্তু আরুষি তার উপর খুবই রাগ করে আর সেখান থেকে চলে যায়। একটু পরই মার্থা সকল এমপ্লয়ীদের ডাকে আর বলে, কালকে যেহেতু স্টার সানডে তাই কালকে সকল স্টাফদের ছুটি। এই কথা শুনে রোশন একটু অবাকই হয়, কারণ এমনটা তো আগে কখনো হয়নি। কিন্তু এটা নিয়ে সে আর কিছুই বলে না। এদিকে আমাদের আবারও অমৃতাকে দেখানো হয়। সে ভাস্কের সাথে দেখা করতে যায়, কিন্তু ভাস তার উপর খুব রেগেছিল। ভাস তাকে বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? তুমি শুধু আমাকে ব্যবহারই করেছো। এরপর আমি একটা ভুল করেছি আর তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছ। আমি তোমার জন্য কি না করেছি। নিশানকে মারার চেষ্টা করেছি, মাদক দিয়েছি, তার বদলে তুমি এই ব্যবহার করলে। অমৃতা বলে, দেখো তুমি যা করেছো সবই ফেল হয়েছে, তাই আমি কি করতাম? ভাস্ক বলে, কিন্তু আমি তো তোমার জন্যই চেষ্টা করেছিলাম, তাই না? অমৃতা তখন তার হাতে একটা হাতুড়ি নিয়ে ভাস্কের সামনে আসে, কিন্তু ভাস্ক তাকে বলে, তোমার জন্য আমি আর কি করতে পারি সেটা বলো। আমাকে যদি এই শহর ছেড়ে চলে যেতে হয় আমি সেটা করতেও রাজি আছি। আমি শহর ছেড়ে এই কারণেই যাচ্ছি না কারণ আমি তোমাকে ভয় পাচ্ছি, তবে আমি এখান থেকে যাব কারণ আমি তোমাকে ভালোবাসি। তবে তোমার মতো সেলফিশ মানুষ এই কথা জীবনেও বুঝবে না। তোমরা তো শুধু নিজেদেরকে নিয়েই চিন্তা করো। এসব বলেই ভাস্ক সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় রাতের বেলা। আমাদের বিমালকে দেখানো হয়, সে বাইরে একা একাই হাঁটাহাঁটি করছিল। তখনই সেখানে অমৃতা এসে হাজির হয় আর জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এত রাতে এখানে হাঁটাহাঁটি করছো কেন? কাহিনী কি? বিমাল বলে, তেমন কিছু না, আসলে আমার ঘুম আসছিল না তাই হাঁটাহাঁটি করছি। অমৃতা তখন জিজ্ঞেস করে, সবকিছু কি ঠিক আছে? বিমাল বলে, সবকিছুই ঠিক আছে, তবে আমি কালকে আপনার কাজ করে দিব। আমি আপনার প্রমিস পূরণ করে দিব, তারপর আপনিও আমার প্রমিস পূরণ করবেন। এই বলেই সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই অমৃতা বিমালের হাত ধরে আর বলে, আমি আমার নিজের প্রমিস অবশ্যই রাখবো। এখানে অমৃতা বিমালের কাছাকাছি আসার চেষ্টা করছিল, কিন্তু বিমাল প্রতিবারের মতোই তাকে এবারেও পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে আসে সকালবেলা। দেখা যায় কাশিয়া পাশে নিশান্তের চেক আপ করার জন্য, আর তখনই সে জানতে পারে এলিস আজকে কাজে আসবে না, তাই সে বিমালকে আজকে সারাদিন নিশান্তের খেয়াল রাখতে বলে। কাশ্যপ সেখান থেকে চলে যাওয়ার আগে নিশান্তের হাত ধরে, কিন্তু তখন নিশান্ত তার হাত নাড়িয়ে ইশারা দিয়ে কাশ্যপকে এখানে থাকতে বলে। কাশ্যপও তখন নিশান্তের ইশারা বুঝতে পারে, তাই সে সবাইকে এটা বলে ঘর থেকে বের করে দেয় যে সে নিশান্তকে প্রাইভেট ভাবে চেক আপ করতে চায়। সবাই এই কথা শুনে ঘর থেকে বেরিয়ে যায়, আর তখনই দেখা যায় নিশান্ত কাগজে কিছু একটা লেখার চেষ্টা করছে। তখনই বিমল অমৃতা আর আরুষিকে সেখানে থাকতে বলে নিজে পেছনের দরজা দিয়ে জানালা পার করে আবারও নিশান্তের ঘরে পৌঁছায়। সেখানে তারা কি কথা বলে আমাদের এটা দেখানো হয় না, কিন্তু একটু পরই আবার সেই সামনে দিয়ে ফিরে আসে বিমল। অমৃতা তখন তাকে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার, সে কোথায় গিয়েছিল? বিমল জানায়, আমি তোমার কাজে গিয়েছিলাম। আমি কি এখন জোরে জোরে বলবো যে আমি কি কাজে গিয়েছিলাম? এই কথা শুনে অমৃতা থেমে যায়, তাকেও আর কিচ্ছু বলে না। এদিকে কাশ্যপ রুম থেকে বেরিয়ে আসে আর বলে, আমি নিশান্তকে পুরো চেক আপ করেছি, এখন আমার মনে হচ্ছে আরুষি তাকে তার সাথে নিয়ে যেতে পারবে। এই কথা শুনে আরুষি তো খুব খুশি হয়ে যায়। কাশ্যপ তখন বিমলকে বলে, তুমি সন্ধ্যায় এসে আমার থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাবে। পরের দৃশ্যে দেখা যায় আরুষি চুপচাপ বসেছিল। তখন অমৃতা তার জন্য খাবার নিয়ে আসে, সাথে তাকে কালকে রাতের জন্মদিনের গিফটও দেয়, কিন্তু আরুষি সেটা নিতে মানা করে দেয়। অমৃতা বলতে থাকে, তুমি আমাকে এতটা ঘৃণা কেন করো? আমি তো তোমাকে কখনোই কিছু করিনি, তাহলে তুমি সবসময় আমাকে দেখে এত রেগে যাও কেন? আরুষি বলতে থাকে, আমি জানি না, হয়তো আমার আরো কিছুদিন সময় লাগবে। অমৃতা বলে, কিন্তু আমাদের কাছে তো সময় নেই। এই কথা শুনে আরুষি অবাক হলে সে কথা ঘুরিয়ে তাকে জুস খেয়ে নিতে বলে। আরুষিও জুস খেয়ে নেয়। তখন অমৃতা কল্পনা করে যে সে জুসের মধ্যে মাদক মিশিয়ে দিয়েছিল। জুস খাওয়ার পরেই তো আরুষির মাথা ঘুরতে থাকে, তাই সে নিজের রুমের দিকে চলে যায়। তখনই দেখা যায় বিমল সেখানে চলে আসে। এদিকে অমৃতা নিশান্তের কাছে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। সে বলে, আমাদের ডিল খুব সিম্পল ছিল। তুমি একটা ইয়াং বিউটিফুল স্ত্রী চেয়েছিলে আর আমি আমার একটা সিকিউর জীবন চেয়েছিলাম। দুজনেই যা চেয়েছিলাম সব পেয়ে গেছি। আমি তো তোমার থেকে একটা ফ্যাক্টরি চেয়েছিলাম, বেশি কিছু তো চাইনি। তুমি সেটা দিতে রাজিই হওনি, তাই তো আজকে তোমার এই অবস্থা। তুমি জানো, আমার মতো মেয়েদের জীবনে অনেক কিছু সহ্য করতে হয়। আমি যখনই তোমার সাথে কোনো পার্টিতে যেতাম সবাই আমার দিকে তাকিয়ে এমন ভাব করতো যেন আমি কোনো পাপ করে ফেলেছি।
তোমাকে বিয়ে করে সবাই আমাকে বলতো নিশান্তের ইয়াং স্ত্রী। নিশান্ত খুবই লাকি এই মেয়েটাকে পেয়ে। কিন্তু তুমি কি কখনো এটা ভেবেছো তোমার কারণে এখন তোমার মেয়ে আরুষিকেও মরতে হবে? তবে সে এখনো খুব ইয়াং। আমি এখন কি করব বলো? তুমি তো কোনো অপশন ছাড়োনি, তাই এখন আমাকে তাকেও মারতে হবে। আমার আর কিছুই করার নেই। তবে তোমার জন্য আজকে আমি একটা সারপ্রাইজ রেখেছি। এই বলেই সে নিশান্তকে জড়িয়ে ধরে। এরপর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিল। অন্যদিকে বিমল নিশান্তকে ছাদে নিয়ে যায় ধাক্কা দেওয়ার জন্য। আর তখনই সেখানে জ্যোতি চলে আসে আর বিমলের দিকে বন্দুক তাক করে। বিমল তখন নিশান্তকে রেখে নিজের জীবন বাঁচাতে সেখান থেকে পালানোর জন্য সুইমিং পুলে ঝাঁপ দেয়। কিন্তু সুইমিং পুল থেকে জ্যোতি তাকে ধরে ফেলে। অমৃতা তখন জ্যোতির কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট চায়। সেই সময় দেখা যায় এবার জ্যোতির কাছে সত্যিকারের অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় জ্যোতি বাড়ির উপর নজর রাখছিল। তখন সে তার সিনিয়রকে ফোন করে বলতে থাকে আজকে সকাল থেকে বিমল ঘরে একা আছে, এর চেয়ে ভালো সুযোগ তারা আর পাবে না। এরপরই জ্যোতি বিমলকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে অমৃতা আসে ভাস্কের কাছে, কারণ সে খুব ভালো করে বুঝে গেছে বিমল এখন তার হাত থেকে বেরিয়ে গেছে। অমৃতা তখন ভাস্ককে বলে তুমি প্লিজ নিশান্ত আর তার মেয়েকে মেরে ফেলো। এই ছোট্ট কাজটা করলে আমি তার সম্পত্তি থেকে তোমাকে 10% দিয়ে দিব। ভাস্ক বলে আমার শুধু সম্পত্তি চাই না, আমার তোমাকেও চাই। অমৃতা বলে ঠিক আছে, সবকিছু হয়ে যাবে। এরপরই ভাস্ক কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু অমৃতা ভাস্কের বাড়ি থেকে যাওয়ার সময় একটা বন্দুক নিয়ে বের হয়। এদিকে বিমল বারবার জ্যোতিকে বোঝানোর চেষ্টা করছিল যে সে যেন তাকে এখন ছেড়ে দেয়, কারণ তার এখন অনেক দরকার রয়েছে। কিন্তু জ্যোতি তাকে বলে আঙ্গার তোমাকে নিজের ভাইয়ের থেকেও বেশি বাবা মনে করত, সেইভাবেই সম্মান করত। কিন্তু তুমি কি করলে? তাকে মেরে ফেললে। আর তোমার মাও তোমার কারণে মারা গেছে। তুমি তো একটা খুনি। এসব শুনে বিমলের খুব রাগ হয়। সে জ্যোতির উপর রেগে মেগে বলে আমি কেন আমার ভাই আর মাকে মারবো? তুমি কি আমাকে আগে দেখোনি আমি কেমন ছিলাম? তুমি কিভাবে এটা মেনে নিলে যে আমি আমার ভাইকে খুন করেছি? 10 মাস হয়ে গেল আমি পাগলের মতো মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, শুধুমাত্র শালিনীকেই খুঁজে বেড়াচ্ছি। কারণ যখন আমার ভাই মারা যাচ্ছিল তখন তার মুখে শুধু একটা নামই ছিল, তার নাম ছিল শালিনী। আমি জানি না কি হয়েছে, কিভাবে হয়েছে, কিন্তু তারপরেও আমি শালিনীকে খুঁজছি, কারণ সে আসল সত্যিটা বলতে পারবে। কিন্তু একটা কথা আমি বলতে পারি, আরুষি আর নিশান্তের জীবন ঝুঁকিতে আছে, তাই আমার এখন সেখানে যেতেই হবে। কিন্তু জ্যোতি বলে তুমি মিথ্যা কথা বলছো, আমি তোমাকে কোথাও যেতে দিব না। এরপরই আমাদের ভাস্ককে দেখানো হয়। অমৃতা তার কাছে নিশান্তকে নিয়ে আসে মারার জন্য। কিন্তু ভাস্ক বলে আমি এখন প্ল্যান পাল্টে ফেলেছি। আগে নিশান্তের সামনে তুমি আমার সাথে রোম্যান্স করবে, তারপর আমি তাকে মারবো। এই বলে সে অমৃতার সাথে জোর জবরদস্তি করতে থাকে। কিন্তু তখনই সেখানে দরজা খুলে বিমল চলে আসে। বিমলকে দেখেই তো অমৃতা খুবই অবাক হয়ে যায়। তাই সে জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি এখানে কি করছো? যদি তোমাকে আমার সামনে অ্যারেস্ট করেছিল তাহলে তুমি কিভাবে চলে আসলে? এখান থেকে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যেদিন ডাক্তার কাশ্যপ আরুষিকে বলেছিল যে সে তার বাবাকে তার সাথে নিয়ে যেতে পারবে, বিমল তখন চুপ করে জানালা দিয়ে নিশান্তের রুমে ঢুকেছিল আর কাশ্যপকে জানিয়েছিল অমৃতা আজকে 11টার দিকে নিশান্তকে মারার সব প্ল্যান করে নিয়েছে। বিমল তখন কাশ্যপকে বলে অমৃতা আমাকে হায়ার করেছে আমি যাতে নিশান্তকে মারি। এর আগে ভাস্ককেও সে হায়ার করেছিল। কাশ্যপ এসব শুনে বলে যদি এমন কিছুই হয়ে থাকে তাহলে তো আমাদের পুলিশকে জানানো উচিত। বিমল বলে হ্যাঁ, কিন্তু পুলিশকে জানালে তার বিরুদ্ধে আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, আমরা কি বলবো? পুলিশ তো আমাদের কথা বিশ্বাস করবে না। কাশ্যপ বলে তাহলে আমি নিশান্তকে আমার সাথে নিয়ে যাই আর কালকে সকালেই তাকে বিদেশে পাঠিয়ে দেব, কি বলো? বিমল বলে কিন্তু এটার কি গ্যারান্টি আছে যে অমৃতা বদলা নেওয়ার জন্য অপেক্ষা করবে না? আপনি জানেন না, সে একটা মনস্টার, নিজের ফায়দার জন্য সে সবকিছু করতে পারে। কাশ্যপ বলে কিন্তু আমরা এভাবে বসে থাকতে পারি না, আমাদের তো কিছু একটা করা উচিত, নাহলে এভাবে চলতে থাকলে সব শেষ হয়ে যাবে। বিমল তখন বলে নিশান্ত স্যার অলরেডি আমার ব্যাপারে সবকিছু জানে, আমি আমার ব্যাপারে আপনাকে পরে বলবো, কিন্তু এই মুহূর্তে আমার আপনার বিশ্বাসের প্রয়োজন। তাই আমাকে বিশ্বাস করে জ্যোতিকে আমার ঠিকানাটা দিয়ে দিন। যখন আমি স্যারকে মারতে নিয়ে যাব, মানে মারতে নিয়ে যাওয়ার অভিনয় করব, তখন যেন জ্যোতি এখানে অবশ্যই চলে আসে। যতদূর আমি তাকে চিনি তাকে আসতেই হবে। আর যেহেতু স্যারকে মারা হবে না, তাই অমৃতা খুব বিরক্ত হয়ে যাবে। তখন সে যে কোনো মূল্যে স্যারকে মারতে চাইবে, আর সেই জন্য সে ভাস্কের কাছে যাবে। আর এরপর তারা কিছু না কিছু ভুল অবশ্যই করবে। তখনই আমরা তাদেরকে হাতে নাতে ধরে ফেলবো। আমি জ্যোতিকে কনভিন্স করার চেষ্টা করব যাতে সে আমাকে ছেড়ে দেয়, কিন্তু যদি না দেয় তাহলে আপনি সেখানে অন্য একজন পুলিশ নিয়ে এসে আমাকে ছাড়িয়ে নেবেন।
এরপরে বিমল নিজের কণ্ঠ বদলে জ্যোতিকে ফোন করে, আর ইচ্ছে করেই সে জ্যোতিকে তার লোকেশনটা দিয়েছিল যেন জ্যোতি তাকে ধরে নিতে পারে। এরপর কাশ্যপ ইন্সপেক্টরকে ডাকে তার সাথে কথা বলার জন্য, আর তখনই সে জানতে পারে জ্যোতির বোন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তাই তিনি ইন্সপেক্টর আর ইউদীপ্তিকে সব কথা খুলে বলে। এরপর ডাক্তার, ইন্সপেক্টর আর ইউদীপ্তি মিলে জ্যোতিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তো কোনোভাবেই বুঝতে চাইছিল না। তখনই রাজা বিমলের ফোনে ফোন দেয়। বিমল ফোন লাউড স্পিকারে দিতে বলে। তখন রাজা জানায় অমৃতা বাস্কের সাথে দেখা করতে এসেছে। বিমল বলতে থাকে, তুমি কি ভিডিও করেছো? রাজা জানায় হ্যাঁ। বিমল তখন বলে ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আমাকে পাঠিয়ে দাও। এরপর রাজা বিমলকে ভিডিও পাঠালে জ্যোতি সেটা দেখতে থাকে, যেখানে অমৃতা আর বাস্ক নিশান্তকে মারার প্ল্যান করছিল। এসব দেখেই মূলত জ্যোতি বিমলকে ছেড়ে দিয়েছে। এখান থেকে কাহিনী চলে আসে বর্তমানে। অমৃতা বিমলকে বলে, তোমার কাছে কোনো প্রমাণ নেই, আমরা এই সব কিছু করেছি। বিমল তখন তাদের দুজনের সেই ভিডিও দেখায়, যেটা দেখে অমৃতার খুব রাগ হয়। সে ফোন ছুঁড়ে ফেলে দেয়। বিমল বলে, দেখো আমরা তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, তুমি এই সব কিছু বন্ধ করে দাও। অন্যদিকে আমাদের কাশ্যপকে দেখানো হয় যে বাড়িতে এসে আরুষিকে জাগিয়ে তোলে। এদিকে বিমল বাসকে অমৃতার বিরুদ্ধে সব কথা বলতে থাকে, কিন্তু অমৃতা বাসকে বিমলের বিরুদ্ধে বলতে থাকে। এভাবে তাদের ঝগড়া চলছিল। তবে ঝগড়ার এক পর্যায়ে অমৃতা বাস্কের দিকে বন্দুক তাক করে, যেটা দেখে সে অবাক হয়ে যায়। আর এরপরই অমৃতা বাসকে গুলি করে মেরে ফেলে। বাস্ক মরে যাওয়ার পর অমৃতা শালিনীর ফোনে কল দেয়। তখন শালিনী কল রিসিভ করে আর জিজ্ঞেস করে সে কেমন আছে। শালিনী কল রিসিভ করেছে এটা দেখে বিমল পাগলের মতো তাকে ডাকতে থাকে, কিন্তু অমৃতা তো তার ফোনটাই ভেঙে ফেলে। তার মানে সে সত্যি সত্যি জানে শালিনী কোথায় আছে। এখন অমৃতা বিমলের হাতে বন্দুক দিয়ে বলে, তুমি যদি নিশান্তকে মেরে ফেলো তাহলে আমি তোমাকে শালিনীর সাথে কথা বলিয়ে দিব। তাই বিমল নিশান্তকে বলে, সরি, আমার আপনাকে মারতেই হবে। তখন নিশান্ত নিজের মাথা নাড়ায়। এটা দেখে অমৃতা অবাক হয়ে যায় আর বিমলকে বলে, নিশান্ত হাত পা নাড়াতে পারছে, এটা তুমি আমাকে বলনি কেন? আর তখনই সুযোগ পেয়ে বিমল অমৃতার উপর ঝাঁপিয়ে পড়ে। এখানে তাদের দুজনের মাঝখানে বেশ লড়াই হয়, কিন্তু অমৃতা গুলি করে একটা লোহার রড উপর থেকে ফেলে দেয়। তখন বিমল সামনে থেকে সরে যায়, যার কারণে সেই রড অমৃতারই পেটে ঢুকে যায় আর সে সেখানেই মারা যায়। একটু পরে পুলিশ এসে দেখে সেখানে শুধুমাত্র অমৃতা আর বাস্কের লাশ পড়ে আছে। অন্যদিকে বিমল নিশান্তকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে যায়। সেখানে আরুষি আর কাশ্যপও ছিল। বিমল তখন তাদের থেকে বিদায় নিয়ে নেয়। বোটে করে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সেখানে একজন পুলিশ অফিসার এসে বলে, আমরা বিমলকে ধরতে পারিনি, তবে একবার ধরতে পারলে তাকে আমি ছাড়বো না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন আরুষি তার সকল স্টাফদের একসাথে ডাকে আর বলে, যেহেতু আপনারা আমার বাবার খুব খেয়াল রেখেছেন, তাই আজকে থেকে আমাদের সম্পত্তির 0.5% আপনারা পাবেন, মানে 1.5 কোটির মতো সম্পত্তি। আর যেহেতু বিমল ভাইয়া আমার জন্য একটু স্পেশাল, তাই আমি তাকে নিজের শেয়ার থেকে 1% বাড়তি দেব। সে যখন এখানে ফিরে আসবে তখন তার সম্পত্তি নিতে পারবে। আশা করি সে ফিরে আসবে। তখনই আমাদের বিমলকে দেখানো হয় যে আবারও এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তখন তাকে রাজা ফোন দিয়ে বলে, তোমার পেছনে এখন শুধু এক শহরের না, 2 শহরের পুলিশ পড়ে আছে, তাই তোমাকে কিছুদিনের জন্য লুকিয়ে থাকতে হবে। আমি নতুন একটা রেস্টুরেন্ট খুলেছি, তুমি সেখানে চলে আসো, সেখানে কেউ তোমাকে চিনতে পারবে না। বিমল বলে, কিন্তু আমার শালিনীকে খুঁজতে হবে। রাজা বলে, সেটা পরেও করা যাবে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। এরপর কি হতে চলেছে? বিমল কি আদৌ পারবে শালিনীকে খুঁজে বের করতে আর তার ভাইয়ের হত্যার আসল কারণ বের করতে? সেই সবই আমরা জানতে পারবো এর পরবর্তী সিজনে। আর এর পরবর্তী সিজন যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।